একটা মিনিট দাঁড়ান। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আর আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, আপনারা সবাই কেমন আছেন আর আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন আর আমাকে একটু শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে জানাতে হবে। হ্যাঁ, উম, অনেকেই অনেক জায়গা থেকে দেখছেন, আপনারা লিখছেন ময়মনসিংহ, বগুড়া, টাঙ্গাইল, রংপুর থেকে অনেকেই বলছেন। আচ্ছা, যাই হোক, প্রথম একটু বলবেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমাকে সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা, এটা আমরা একটু শিওর হয়ে নিব আগে। হ্যাঁ, তারপরে আমরা শুরু করব। ওয়ালাইকুম সালাম। উম, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন কিনা? ওকে, শোনা যাচ্ছে, একজন বলছে যে শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করে দেব। হ্যাঁ, আচ্ছা, আমরা গত ক্লাসে আমার যতদূর মনে পড়ে যে আমরা এই যে বাস্তব সংখ্যার আমরা প্রথম পার্টটা শেষ করেছিলাম, অর্থাৎ আমরা হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা পর্যন্ত আমরা জেনেছিলাম, রাইট? আচ্ছা, আজকে আমরা যেটা করব বাস্তব সংখ্যার সেকেন্ড পার্ট, অর্থাৎ বাকি অংশটা আমরা কমপ্লিট করব এবং আজকের ক্লাসের শেষে আমরা বলতে পারবো যে আমাদের পুরো একটা চ্যাপ্টার শেষ এবং এখান থেকে আমাদের পরীক্ষায় 1 মার্কস তো থাকবেই সবসময়, তবে প্রাইমারির ক্ষেত্রে এখান থেকে 2 মার্কস থাকবে, ঠিক আছে? বিসিএস এর ক্ষেত্রে এখান থেকে 1 মার্কস থাকে, প্রাইমারি নিবন্ধনের ক্ষেত্রে এখান থেকে কিন্তু 1 থেকে 2 মার্কস কিন্তু সবসময় থাকে, ঠিক আছে? সো আজকে ক্লাস শেষে আমরা বলতে পারবো যে আমরা যেখানেই পরীক্ষা দিতে যাব ইনশাল্লাহ এখান থেকে আমরা মোটামুটি 1 থেকে 2 মার্কস আমরা পাবো, ঠিক আছে? তো চলেন আমরা যদি শুরু করি আমাদের প্রথম যে ইয়াটা আমরা একটু দেখি আমরা কোথায় শেষ করেছিলাম। কোথায় এগোতে হবে? আচ্ছা, ক্লিক করে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, উপরের দিকে না? আচ্ছা, আমরা গত ক্লাসে একদম বেসিক গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দৌড়াতে পারবো, ঠিক আছে? কারণ আমরা জানি মৌলিক সংখ্যার পুরো বেসিক কিন্তু আমরা জানি। হ্যাঁ, মৌলিক সংখ্যার পুরো বেসিক আমরা জানি। তো আমি যদি ইয়া থেকে শুরু করি, আমরা এগুলো সব শেষ করেছিলাম। এই যে মূলদ এবং অমূলদ, এই স্লাইডে গিয়ে আমরা শেষ করেছিলাম। ওকে, আমরা এই স্লাইডে গিয়ে শেষ করেছিলাম। আমি 1 মিনিটে এটা একটু রিক্যাপ করব আপনাদেরকে। 1 মিনিটে আমরা হচ্ছে এই যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার ইয়াটা একটু রিক্যাপ করব। এই তো ঠিক আছে তো নাকি? আচ্ছা, আমি যদি একটু দেখি, এটা একটু ইয়া করা যাবে না? একটু মোটা করব। এটা দেওয়া আছে না? ওকে, ঠিক আছে। আচ্ছা, আসেন তো আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, তো আমি বলছিলাম যে আপনার মূলদ আর অমূলদ সংখ্যা কিভাবে আমরা পড়বো। মূলদ সংখ্যা আমরা চিনবো হচ্ছে যে যদি কোনো নাম্বারকে আমরা হচ্ছে এই যে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করতে পারি ভাইয়া, তাহলে এটাকে বলছি আমরা মূলদ সংখ্যা। এবং মূলদ সংখ্যার এই চার্ট কিন্তু আমরা শেষ করেছিলাম যে আপনি চিনবেন কিভাবে। চিনার উপায়টা হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যা যদি হয় সেটা মূলদ সংখ্যা। আমি বলছিলাম মনে করেন 750, তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা, কারণ এটার নিচে মনে মনে 1 আছে, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, এটা একটা মূলদ সংখ্যা। এবং সকল সাধারণ ভগ্নাংশ কিন্তু মূলদ সংখ্যা, ঠিক আছে? সাধারণ ভগ্নাংশ বলতে মনে করেন এরকম যদি থাকে যে 4 ডিভাইডেড বাই হচ্ছে ধরেন 7, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে লব আর হর আছে, এটা একটা সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশগুলো যেহেতু পি বাই কিউ আকারে আছে, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। সকল পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো বলছিলাম? মনে করেন 3 একটা পূর্ণ সংখ্যা, তার বর্গ করলে সেটা হয় 9। এই 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এই যে পূর্ণবর্গ সংখ্যা, সেটাকে যদি আপনি ইয়া করেন, কি বলে, বর্গমূল করেন, তাহলে কিন্তু আবার সেই পূর্ণ সংখ্যাটাই পাবেন। এই কারণে পূর্ণবর্গ সংখ্যাগুলো সাধারণত মূলদ সংখ্যা হয়, কারণ আমরা বর্গমূল করলে আবার সেই পূর্ণ সংখ্যাই কিন্তু আমরা পাই। তারপরে যে সকল সংখ্যার ঘনমূল পূর্ণ সংখ্যা, সেগুলোও কিন্তু ভাইয়া মূলদ সংখ্যা। আমি বলেছিলাম যে মনে করেন এরকম যে ধরেন 8 একটা নাম্বার, ঠিক আছে? 8 কে যখন আমরা কিউব রুট করব, ঘনমূল করব, তখন কি হয়? আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় পাই, কারণ আমরা জানি যে 8 কে আমরা 2 টু দি পাওয়ার 3 দিয়ে লিখতে পারি, যে 2 টু দি পাওয়ার 3 মানেই হচ্ছে 8। আর এই কিউব রুটের জন্য আমরা জানি এই যে কিউব রুট, এটা সমান আমরা লিখতে পারি 1/3। তাহলে এটা সমান আমরা লিখবো হচ্ছে এই যে কিউব রুটের জন্য 1/3, 8 এর জন্য 2 টু দি পাওয়ার 3 আর কিউব রুটের জন্য 1/3। এবার এই উপরে নিচে কাটা, তাহলে থাকে হচ্ছে 2। তার মানে আমরা বলতে পারি যে এই যে ঘনমূল আছে, এই সংখ্যার ঘনমূল করলে আমরা কিন্তু একটা পূর্ণ সংখ্যায় পাই। এই কারণে বলছি যে পূর্ণ সংখ্যার ঘনমূল যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেই সংখ্যাটা কিন্তু ভাইয়া একটা মূলদ সংখ্যা, ঠিক আছে?
একইভাবে আমরা যদি বলি যে এই যে কিউব রুট 27, তাহলে এখান থেকে আপনার 3 পাবেন, এটা একটা মূলদ সংখ্যা। যদি বলে কিউব রুট 64, ঠিক আছে, তার মানে এখান থেকে আপনারা 4 পাবেন, তার মানে এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। এই কারণে আমরা বলছি যে কোনো সংখ্যার ঘনমূল যদি পূর্ণ সংখ্যা হয় সেটাও হবে মূলদ সংখ্যা। একইভাবে যদি দশমিকের পরে কোনো অঙ্ক সংখ্যা নির্দিষ্ট হয়, দশমিকের পরে কোনো অঙ্ক সংখ্যা নির্দিষ্ট, দেখেন আমি গত ক্লাসে বলেছিলাম যে মনে করেন 7.355, তার মানে কি এখানে দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট আমরা বলতে পারতেছি। আপনি এটাকে পি বাই কিউ আকারে লিখতে পারবেন না? অবশ্যই পারবেন, কারণ আমরা যদি লিখি তাহলে এরকম লিখতে পারি যে 7355 পূর্ণ সংখ্যা যেটা আছে পুরো সংখ্যাটা আমরা লিখে ফেলবো, নিচে কি করব দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যতটা সংখ্যা ততটা শূন্য। এই যে পি বাই কিউ আকারে লিখতে পারলাম, তার মানে এটা হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা। তার মানে দশমিকের পরে যদি কোনো অঙ্ক সংখ্যা নির্দিষ্ট হয় সেটাও মূলদ সংখ্যা। আবার দেখেন দশমিকের পরে কোনো সংখ্যা যদি অসীম হয় এবং অঙ্কের যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটা মূলদ সংখ্যা। পুনরাবৃত্তি মানে রিপিট হবে, এইটাও কিন্তু আমরা বলেছিলাম যে দশমিকের পরে এই যে দেখেন 355 এরকম যদি থাকে 555 দিয়ে ডট ডট ডট, যদিও এটা অসীম শেষ সংখ্যা, আমরা যেহেতু এটা অসীম মানে এই ডট ডট মানে হচ্ছে এটার নাম্বার অসীম পর্যন্ত আছে, কিন্তু শেষ সংখ্যা কিন্তু আমি জানি কিভাবে, আমি জানি যে শেষ সংখ্যাটা কিন্তু 5, কারণ 5ই বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। তখন কিন্তু আমরা এটাকে আবৃত করে দিতে পারবো এভাবে 7.35টা যেহেতু বারবার রিপিট হচ্ছে, এই 5 এর উপর একটা পৌনঃপুনিক দিয়ে দিতে পারবো। আর আমরা জানি পৌনঃপুনিক যুক্ত সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা, কারণ এটাকে আপনি পি বাই কিউ আকারে লিখতে পারবেন। কেমনে লিখবেন? এই যে দেখেন আমরা জানি, আমরা এইভাবে লিখি যে পূর্ণ সংখ্যাটা আগে লিখি 735, লেখার পরে আমরা বিয়োগ করে কি পূর্ণ এই পৌনঃপুনিক যুক্ত সংখ্যা যেগুলো আছে সেগুলো ছাড়া বাকি সংখ্যা, যেমন 73, ঠিক আছে। তার মানে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার আগের সংখ্যাগুলো বিয়োগ করব, ডিভাইডেড বাই যতটা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক আছে ততটা 9, তার সাথে দশমিকের পরে যতটা সংখ্যা আছে ততটা শূন্য। এই যে শেষ, এটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারলাম। তার মানে এটাও কিন্তু ভাইয়া আমাদের একটা মূলদ সংখ্যা। তাহলে বলছিলাম দশমিকের পরে যদি কোনো অঙ্ক সংখ্যা অসীম হয় কোনো সমস্যা নেই, কিন্তু রিপিট হইলে আমরা সেটাকে বলবো মূলদ সংখ্যা। কিন্তু আপনাদেরকে আমি এখন একটা প্রশ্ন করি, আপনারা এটা বলবেন একটু, এই সংখ্যাটা কি? মনে করেন আমি লিখলাম 4.393254, ঠিক আছে, ডট 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 ডট। এই সংখ্যাটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে? একটু কমেন্টস করেন তো, এই সংখ্যাটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে? একটু কমেন্টস করেন তো সবাই, বলেন তো এই সংখ্যাটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? গত ক্লাসে পড়েছি, এই সংখ্যাটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? একটু বলেন তো। আমার সাথে একটু ইন্টারেক্ট করতে হবে, হ্যাঁ। মাশাআল্লাহ, মীরা নাহার আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাবিব ওয়াহিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু অলরেডি সঠিক উত্তর পেয়ে গেছি, এটা একটা অমূলদ সংখ্যা, কারণ এটা অসীম, আবার লাস্টের নাম্বার কি আমরা জানি না, বিভিন্ন ধরনের নাম্বার আসতেছে, রাইট। তো এটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা, রাইট। তাহলে আমি বলতে পারি যে মোটামুটি আমরা মূলদ অমূলদ সংখ্যা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। আর এটা তো আমি বলেছি যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, ঠিক আছে। পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে এবার যদি আমি দেখি পরের স্লাইডটা, একইভাবে অমূলদ সংখ্যা চিনব কিভাবে? ওই যেগুলো মূলদ সংখ্যা না তাই কিন্তু অমূলদ সংখ্যা। দেখেন আমি বলছিলাম যে আমাদের যত মৌলিক সংখ্যাগুলো আছে 2, 3, 5, 7, ঠিক আছে, 2, 3, 5, 7, মনে করেন 11, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন 11, তাহলে এটাকে রুট করলে, একইভাবে 13কে রুট করলে, একইভাবে 17কে রুট করলে, মানে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলোকে যদি আপনি রুট করেন সবগুলো কিন্তু আপনি অমূলদ সংখ্যা পাবেন, কারণ এগুলার লাস্ট নাম্বার আমরা কিন্তু জানি না। এই কারণে আমরা বলছি যে এইগুলো পূর্ণবর্গ নয়, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূল সেগুলো সব অবশ্যই কি হবে? অমূলদ সংখ্যা হবে। এরপরে এইটা কিন্তু আমি অলরেডি এখন আপনাদেরকে বললাম যে দশমিকের পরে ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, একটু আগে যেটা লিখে দিলাম, দশমিকের পরে ঘরগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, সেটা যদি অসীম হয় তাহলে সেটা অবশ্যই কি হবে ভাইয়া? অবশ্যই হচ্ছে সেটা অমূলদ সংখ্যা হবে, রাইট। এরপরে দেখেন পূর্ণ ঘন নয়, আমরা দেখেছি পূর্ণ ঘন ওই ধরনের নাম্বারগুলো সবসময় মূলদ সংখ্যা হয়, কিন্তু পূর্ণ ঘন নয় এমন সংখ্যাকে যদি আমরা ঘনমূল করি তাহলে অবশ্যই সেটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। যেমন 2কে যদি আমরা কিউব রুট করি, 5কে কিউব রুট করলে, আমরা 7কে কিউব রুট করলে, ঠিক আছে, এই নাম্বারগুলোকে যখন আমরা কিউব রুট করব অবশ্যই কি পাবো ভাইয়া? অমূলদ সংখ্যা পাবো, মূলদ সংখ্যা আমরা পাবো না, ঠিক আছে। আর এই যে পাইকে কেন আমরা অমূলদ সংখ্যা বলি? দেখেন পায়ের মান কিন্তু আমরা শুধুমাত্র 3.14 জানি,
কিন্তু যদি এইটা থাকতো এটা কিন্তু অবশ্যই মূলদ হয়ে যেত, কারণ কারণ এটাকে আমরা এই যে 314 ডিভাইডেড বাই দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য লিখে দিতে পারতাম। কিন্তু আমরা জানি যে এর পরে কিন্তু অসংখ্য নাম্বার আছে এবং এগুলো কিন্তু রিপিট হচ্ছে বিভিন্ন ভাবে, তার মানে হচ্ছে এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। একইভাবে ই মানে একটা অয়েলার নাম্বার, সো অয়েলার নাম্বারের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, এবার আসেন আমরা কোশ্চেন দেখি। আমরা এবার কোশ্চেন দেখব। তাহলে আমরা যদি কোশ্চেন দেখি, দেখেন আপনাদের কাছে প্রথম প্রশ্ন দেখেন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? ঠিক আছে, নিচের কোনটি মূলদ সংখ্যা? আমরা মূলদ সংখ্যা বের করব। একটু সবাই কমেন্টস করবেন। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে একটু বলেন তো, এটার অ্যান্সারটা কি হবে? নিচের কোনটি মূলদ সংখ্যা? আপনারা দেখেন, খেয়াল করেন কতে আছে পাই। আমরা একটু আগে দেখেছি পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, তার মানে এটা আমাদের মূলদ সংখ্যা না। ই হচ্ছে অয়েলার নাম্বারটাও দেখিয়ে দিয়েছিলাম, এটা মূলদ সংখ্যা না। ঠিক আছে, এবার আসেন, তার মানে একজন বলছে মূলদ সংখ্যা। মিনা নাহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিলরুবা খানম, আপনি কি বুঝে অ্যান্সার করেছেন কিনা ভাইয়া? আচ্ছা, মোহাম্মদ সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার উত্তর কিন্তু সঠিক হয়েছে ভাইয়া, সঠিক হয়েছে। আচ্ছা দেখেন, খেয়াল করেন, এবার আসেন বাকি দুইটা যদি আমরা দেখি, 0.37 তার উপরে কিন্তু পৌনঃপুনিক আছে। পৌনঃপুনিক যুক্ত সংখ্যাকে কি আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কারণ দেখেন আমরা লিখবো যে, দেখেন এভাবে লিখবো যে 37 মাইনাস করবো এই পৌনঃপুনিক যুক্ত সংখ্যা ছাড়া আর যদি কোনো সংখ্যা থাকে, কিছু নাই, এ কারণে 0 ডিভাইডেড বাই যতটা পৌনঃপুনিক ততটা নয়, মানে যতটা সংখ্যার উপরে পৌনঃপুনিক ততটা নয়, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা 0 দিতাম, যতটা সংখ্যা ততটা 0, যেহেতু কিছুই নেই আর বসবে না। এই যে দেখেন পি বাই কিউ আকারে লিখতে পারলাম, তার মানে অবশ্যই সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে এটাও দেখলাম আমরা আমাদের মূলদ সংখ্যা। এখন কথা হচ্ছে, আসেন এইটা কি মূলদ নাকি অমূলদ? এই যে দেখেন 3√3, রাইট, 3√, আচ্ছা বাংলিশ হয়ে গিয়েছে, তাহলে 3√3 আমরা মূলদ সংখ্যা বের করবো। তো এটা মূলদ নাকি অমূলদ? আমি একটু আগে বলেছিলাম না ভাইয়া, যে আমাদের যে মৌলিক সংখ্যাগুলো আছে 2, 3, 5, 7, মানে যতগুলো মৌলিক সংখ্যা আছে এগুলোকে রুট করলে কি হবে? অবশ্যই অমূলদ সংখ্যা বের হবে। তাহলে এটাকে রুট করা, যেহেতু অমূলদ সংখ্যা বের হচ্ছে, অমূলদের সাথে যাই কিছু যোগ করে গুণ করে সেটা কি হয়ে যাবে? সেটাও কিন্তু আমাদের অমূলদ সংখ্যা হয়ে যাবে। তার মানে এটাও অমূলদ সংখ্যা, এটাও অমূলদ, তার মানে মূলদ সংখ্যা পেলাম আমরা ডি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তো যারা এটা অ্যান্সার করেছেন তাদেরটা সঠিক হয়েছে। ওকে, আচ্ছা, আর অনেকে দুই একজনের প্রথমে গ বলেছিলেন, যেমন আব্রাহাম ইসমেত, আপনি হচ্ছে গ বলেছেন, তাহলে ঘটা কিন্তু আমাদের অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা না। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন আমরা নেক্সট প্রশ্নে যাই। আমরা নেক্সট প্রশ্নটা যদি দেখি, হ্যাঁ এবার আসেন এই প্রশ্নটা, এটা বলেন তো, এটা প্রাইমারি রিসেন্টে আসছে, একদম রিসেন্ট প্রাইমারিতে আসছে, একটু বলেন তো এটা কি হবে? এটা কি হবে অ্যান্সার করেন তো। রোট কত? 289 এর বর্গমূল কি ধরনের সংখ্যা? এখানে অপশন আছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা। একটু কমেন্টস করেন তো এটা কি হবে, একটু কমেন্টস করেন। হাবিব ভাই একটু পানির ব্যবস্থা করতে হবে, হ্যাঁ ক্লাসে একটু পানির ব্যবস্থা করতে হবে। আচ্ছা মাশাআল্লাহ, আপনারা অনেকে সঠিক উত্তর দিচ্ছেন। আচ্ছা দেখেন, খেয়াল করেন, যদিও আমরা এখন যারা অ্যান্সার করছি বুঝে করছি কিনা আমি জানি না, আমরা একটু বুঝে করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা দেখেন, খেয়াল করেন, এখানে মিক্স হয়ে গেছে, মানে কেউ বলছে ক, কেউ বলছে খ, ক এর অপশন আছে, খ আছে। আচ্ছা এখানে আমরা একটু কনফিউশনে আছি, তাই না? আসেন আমরা এটা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন খেয়াল করেন, আপনাকে আগে বলছে যে 289, হ্যাঁ 289 কে আগে রোড করেন, তাই এটাকে রোড করলে আপনি কত পাবেন জানেন? এটাকে রোড করলে আপনি 17 পাবেন। এরপরে বলছে এইটা এর বর্গমূল, এই বর্গমূল মানে কি আবার রোড, তাহলে এবার যদি রুট করি, দেখেন তো 17 কি একটা মৌলিক সংখ্যা না? আর মৌলিক সংখ্যাকে যদি আপনি বর্গমূল করেন তাহলে কি পাবেন? মূলদ সংখ্যা পাবেন নাকি অমূলদ সংখ্যা পাবেন? অবশ্যই অমূলদ সংখ্যা পাবো আমরা, ঠিক আছে? তার মানে এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা। সো যারা সঠিক উত্তর মানে খ দিয়েছেন আপনাদেরকে কংগ্রাচুলেশন, মানে আপনারা একদম মূলদ আর অমূলদ একেবারে ক্লিয়ার। সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা এবার আসেন,
আমরা নেক্সট প্রশ্নটা দেখি, আমরা পরের প্রশ্নটা দেখি। তার মানে এটা হচ্ছে আমাদের ছিল একটা অমূলদ সংখ্যা। ওকে, আচ্ছা এবার বলেন তো, এটা বলেন তো ভাইয়া, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এবার আমরা অমূলদ সংখ্যা বের করব, তাই তো? একটু অ্যান্সার করে ফেলেন, ঝটপট অ্যান্সার করে ফেলেন, এরপর আমি দৌড়াবো, আর ইয়া করবো না এখানে। দেখেন, খেয়াল করেন, এটা অ্যান্সার দেন একটু, আমি এটার জন্য একটু ওয়েট করছি। এটা একটু সবাই অ্যান্সার দেন, এটা কি হবে? এটা কি হবে? রিপন ভাই, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ঠিক আছে, এটা একটু দেখেন তো, এটা কি হবে? 40তম বিসিএস এর প্রশ্ন। ঠিক আছে, এটা কি হবে দেখেন। দেখেন, আমরা একই টপিক্সের প্রাইমারিতে আসা, নিবন্ধনে আসা, বিসিএস এ আসা সব ধরনের প্রশ্নই আলোচনা করছি, কারণ হচ্ছে আপনার জন্য কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়, আর কোথায় যেন যাওয়া না লাগে। ঠিক আছে, আচ্ছা এখানেও একজন বলছে ক, একজন বলছে ডি, একজন বলছে খ। আচ্ছা, তার মানে মিক্সড অ্যান্সার পাচ্ছি। আসেন আমরা কি বের করবো? আমরা অমূলদ সংখ্যা বের করব, তাই না? আচ্ছা বলেন তো, 0.4 এর উপরে পৌনপুনিক আছে, এটা কি মূলদ নাকি অমূলদ? এটা তো অবশ্যই মূলদ সংখ্যা, এটা তো অমূলদ সংখ্যা না, কারণ আমরা তো এটাকে পি বাই কিউ আকারে লিখতে পারবো, তার মানে এটা কিন্তু আমাদের অ্যান্সার না। এবার আসেন, রোট 9 কে যদি 9 কে রোট করি তাহলে কি পাবো? 3 না একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, তার মানে এটাও তো আমাদের অমূলদ না, এটা মূলদ সংখ্যা, তাই না? অপশনগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না? অপশনগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? আচ্ছা, এরপরে দেখেন এখানে কি দেওয়া আছে? 5 পয়েন্ট। দেখেন এখানে লেখা আছে হচ্ছে 5.639। এরপরে এটার উপরে দেখেন এখানে পৌনপুনিক আছে, এটার উপরে এখানে পৌনপুনিক আছে। মীরা নাহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। তাহলে দেখেন এটা কি? এটা একটা মূলদ সংখ্যা, কারণ মূলদ সংখ্যা কি? যে পৌনপুনিক আছে, আপনি এটাকে পি বাই কিউ আকারে লিখতে পারবেন, অবশ্যই লিখতে পারবেন, আমরা গত ক্লাসে দেখিয়েছি। তার মানে হচ্ছে এটাও আমাদের একটা মূলদ সংখ্যা। এবার আসেন ঘ নাম্বারটা যদি দেখি, ঘতে কি দেওয়া আছে? রোড, এখানে আছে 27, নিচে হচ্ছে 48, তাই তো? তাহলে এবার দেখেন আমরা যদি এটাকে এভাবে ভাঙতে পারি না ভাইয়া? দেখেন তো, 3 নং 27, তাহলে 9, আর নিচে হচ্ছে 3 16 48 লিখতে পারি না ভাইয়া? তাহলে এটা যদি লিখতে পারি আমরা, এই যে 9 কে যদি রোটের বাইরে নিয়ে আসেন কত হবে? 3, আর এখানে তো রোড 3 আছে, তাহলে রোড 3। আবার নিচে 16 কে যদি বাইরে নিয়ে আসেন তাহলে কত হবে? 4, আর এখানে আছে কত? রোড 3। রোড 3 কেটে দেন, তার মানে 4 আর হচ্ছে 3। বলেন তো মূলদ নাকি অমূলদ? অবশ্যই মূলদ সংখ্যা, রাইট? তার মানে এটাও কিন্তু আমাদের মূলদ সংখ্যা। তাহলে দেখেন এই বিসিএস এ সাধারণত এই টাইপের প্রশ্ন আসে। দেখেন এখানে কেউ না কেউ কোনো না কোনো অপশন টাচ করবে, কিন্তু আসলে এটার মধ্যে কোনো অ্যান্সার ছিল না, এটা পুরোটাই ছিল ভুল। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের, এটার কোনো অ্যান্সার নেই। ওকে, এটার আমাদের কোনো অ্যান্সার, দেখেন সঠিক উত্তর এটা নেই। আচ্ছা, এরপরেটা আমি আর দেখাবো না। নিচের কোনটি অমূলদ সংখ্যা? আপনারা পারবেন, পাই, তারপরে রোড 2, রোড 11, আপনারা জানেন নিচে সবগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা, তার মানে এখানে সবগুলোই হবে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, রাইট। এবার আসেন আমরা আরেকটা টাইপ দেখি, সেটা হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা দেখেন, খেয়াল করেন, আমরা যে ডিজিটগুলো দেখেছিলাম যে আমাদের মোট যে 10টা ডিজিট আছে, 0 থেকে 9 পর্যন্ত যে 10টা ডিজিট আছে, এর মধ্যে সবচেয়ে ছোট ডিজিট হচ্ছে 0, সবচেয়ে বড় ডিজিট হচ্ছে 9। ঠিক আছে, আমাকে বলছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি দিয়ে বানাবো? আমরা 0 দিয়ে, আমরা 6 অঙ্ক দিয়ে আমরা একটা সংখ্যা বানাবো। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে আমরা বৃহত্তম সংখ্যা 9 দিয়ে 4 অঙ্ক দিয়ে 4টা ডিজিট দিয়ে অঙ্ক দিয়ে আমরা হচ্ছে একটা সংখ্যা বানাবো। ঠিক আছে, বানানোর পরে আমাকে বলছে কি, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর। ভাইয়া অন্তর মানে যদি বলে, আপনি যদি বলে অন্তর জিনিসটা, তাহলে আমরা বিয়োগ করবো। অন্তর মানে হচ্ছে বিয়োগ। ঠিক আছে, তাহলে আমরা দেখেন তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিব প্রথমে। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু 0 দিয়ে নিতে হয়, আপনারা জানেন যে হ্যাঁ, সঠিক উত্তর না থাকলে কি দাগাবো? সঠিক উত্তর যদি না থাকে, না দাগানোটাই বেটার, কারণ আপনি দাগালে নেগেটিভ মার্ক হবে। আপনি যদি দাগান তাহলে ভুল হয়ে গেল, আর ভুল হইলে যেটা অ্যান্সার করেছিলেন, যেটা সঠিক হয়েছিল, সেখান থেকে আরো অর্ধেক মার্ক কাটা যাবে। আর যদি না দাগান তাহলে এই কাটা মানে নেগেটিভ মার্কিং থেকে বেঁচে গেলেন। এটা হচ্ছে ব্যাপার আর কি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখেন তো, আমরা জানি যে 0 দিয়ে কোনো সংখ্যা শুরু করা যায় না, কারণ 0 কোনো আলাদা করে সামনে লিখলে কোনো দাম নেই। এই কারণে আমরা কি করব, আগে প্রথমে একটা 1 লিখবো, তারপরে আমরা 0 দিব। তাহলে 6 অঙ্ক যেহেতু, তাহলে বাকি 5টা সংখ্যা 5টা 0 দিয়ে পূরণ করব। 1 2 3 4 5, এটা হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সাথে হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে 9 দিয়ে বানাবো। তাহলে 4টা 9, 1 2 3
4, ঠিক আছে। এবার আমরা কি করব, বিয়োগ করব। অন্তর মানে হচ্ছে বিয়োগ। তাহলে 9 আছে 10 হবে কত হলে, 9 আছে 10 হবে 1 হলে, হাতে 1, 1 আছে 1 এ 9 10, 10 এ 10 মিলে 0, হাতে 1, 1 এ 9 10, 10 এ 10 মিলে 0, হাতে 1, 1 এ 9 10, 10 এ 10 মিলে 0, হাতে 1, 1 আছে 10 হবে কিন্তু 9 হলে, হাতে 1, 1 1 মিলে 0। তাহলে এখানে দেখেন তো আমাদের এই যে 90001, এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাহলে ঘ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ঘ, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। এই টাইপের আরেকটা দেখলে মোটামুটি আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাব। এটা আপনারা একটু করেন, এই অঙ্কটা একটু করেন সবাই, ঠিক আছে। দেখেন এটা অনেকগুলো পরীক্ষা আসছে এবং রিসেন্ট 23-21-এ কিন্তু এই প্রশ্নটা আসছে। একটু করেন সবাই এই অঙ্ক, এটা একটু করেন। আমাকে বলেছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর একটু কষ্ট করে বের করতে হবে, একটু কষ্ট করে আমাদেরকে বের করতে হবে। একটু বের করেন তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর, একটু বের করেন তো। সবার সাথে খাতা কলম থাকা চাই, ঠিক আছে। কারণ আমরা দেখেন, আমি আপনাকে একটা সূত্র এখানে বলবো না যে একটা সূত্র মুখস্থ করেন, কোনো কিছু শুধু টেকনিক গুলো মানে জানবেন। আপনি কোনো ব্রেইনের উপরে চাপ দিতে হবে না, একটা সূত্র মুখস্থ করা লাগবে না ইনশাআল্লাহ। কোনো সূত্র মুখস্থ করা ছাড়া আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকেই অ্যান্সার দিয়ে দিয়েছেন। আচ্ছা, দেখি আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। সবাই যেহেতু 1 বলছে, যেহেতু সবাই বলছে, তাহলে ধরে নিচ্ছি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা তো 0 দিয়ে লিখতে হয়, তাহলে আমরা প্রথমে একটা 1 দিব, 4টা 0 দিব, তাহলে হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে 4টা 9, 1 2 3 4টা 9। আমরা যেহেতু অন্তর মানে হচ্ছে বিয়োগ, আমরা বিয়োগ করব, ঠিক আছে। 9 আছে 10 হবে 1 হলে, হাতে 1, 1 এ 9 10, 10 এ 10 মিলে 0, হাতে 1, 1 এ 9 10, 10 এ 10 মিলে 0, হাতে 1, 1 এ 9 10, 10 এ 10 মিলে 0, হাতে 1, 1 1 মিলেও কিন্তু 0। তাহলে শুধুমাত্র 1, এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, রাইট। তো স্যার মানে যারা মানে 1 বলেছেন বা খ বলেছেন, তাদের আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে। আসেন আমরা এরপরে দেখেন, আবার দেখেন এই টাইপের প্রশ্ন আবার কিভাবে আসতে পারে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম দিয়ে। আরেকটা টাইপ আমরা দেখি, সেটা হচ্ছে দেখেন কি বলছে যে 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমাকে প্রথমে বৃহত্তম সংখ্যা বের করতে হবে, এরপর আমাকে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, লাস্টে আমরা কি করব, বিয়োগ করব। কিন্তু আমাকে ডিজিট দেওয়া আছে, এবার আমাকে ডিজিট দেওয়া আছে কি, 4টা ডিজিট আছে আপনার হাতে, 0 1 2 3। তাহলে আপনাকে যখন বলবে যে বৃহত্তম বের করেন, যখন বলবে বৃহত্তম, তার মানে বড় সংখ্যা আগে লিখবো, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট, এইভাবে বড় থেকে ছোট। তাহলে আমাদের প্রথম এই ডিজিটগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 3, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 0। এরপরে ক্ষুদ্রতম বের করলে প্রথমে সবচেয়ে ছোট হচ্ছে 0। 0 দিয়ে সংখ্যা লেখা যায় না, এ কারণে আমরা প্রথমে 1 দিব, তারপরে 0 দিব। এরপরে কত, 0 আর 1 তো লিখে ফেললাম, তারপরে বড় হচ্ছে 2, তারপরে বড় হচ্ছে 3, মানে ছোট থেকে বড়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা। এবার দুটাকে আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হবে, 3 আছে 10 হবে 7 হলে, হাতে 1, 1 এ 2 এ 3, 3 আছে 11 হবে কত হলে, 8 হলে, হাতে 1, 1 আছে 2 হবে কত হলে, 1 হলে, আর 1 আছে 3 হবে 2 হলে, ঠিক আছে। এই যে দেখেন 2187, এটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার, অর্থাৎ খ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। বুঝছি এটা, বুঝছি বলেন তো সবাই, বুঝছি কিনা এটা। যদি বুঝে থাকি একটু কষ্ট করে সি লিখিত, সবাই একটু কষ্ট করে সি লিখিত, এটা বুঝেছি কিনা। যদি বুঝে থাকে একটু কষ্ট করে সবাই সি লিখিত, একটু কষ্ট করে সবাই সি লিখবো। ওকে, মাশাআল্লাহ। আসেন আমরা নেক্সট প্রশ্নে যাই, একই জিনিস। আচ্ছা শেষ, ওইটা শেষ। আমরা এবার দেখবো আরেকটা প্রশ্ন দেখবো, সেটা হচ্ছে ভাজক সংখ্যা সম্পর্কিত চাকরি পরীক্ষার বিভিন্ন প্রশ্ন। আচ্ছা দেখেন, খেয়াল করেন ভাজক জিনিসটা কি। আচ্ছা নরমালি আপনারা জানেন যে ধরেন আমরা একটা নাম্বারকে ভাগ করলাম, ধরেন 7কে, বা ধরেন যে 20, এই 20কে আমরা ধরেন 4 দিয়ে যে ভাগ করলাম, ঠিক আছে। তার মানে এই যে যাকে ভাগ করা যায় সেটাকে বলি আমরা ভাজ্য, যাকে ভাগ করা যায় বা ভাগ করার যোগ্য সেটাকে বলছি আমরা, এটা হচ্ছে বইয়ের ভাষা না, আমার ভাষায় বলছি, যাকে ভাগ করছি তাকে বলছি আমরা ভাজ্য, আর যাকে দিয়ে ভাগ করি সেটা হচ্ছে আমাদের ভাজক। এইটাই কিন্তু আমরা বের করব, এটা হচ্ছে আমাদের ভাজক, ঠিক আছে।
যাকে দিয়ে ভাগ করি সেটাকে বলি আমরা ভাজক, আর যেই ফলটা ভাগ করার পর যে ফলটা পাই সেটাকে বলি আমরা ভাগ ফল, আর ভাগের শেষে যা পাই সেটাকে বলি আমরা ভাগ শেষ, তাই তো? এই তো এখন আমরা কথা হচ্ছে এই যে দেখেন এই যে এই সংখ্যাটাকে আমরা কয়টা নাম্বার দিয়ে ভাগ করে, এই যে 4 দিয়ে ভাগ করতে পারবো, এরকম কয়টা নাম্বার দিয়ে ভাগ করতে পারবো সেটাই কিন্তু আমাদের ভাজক সংখ্যা। আমি যদি আরো সহজ ভাষায় বলি, দেখেন খেয়াল করেন, মনে করেন আমি একটা নাম্বার লিখলাম ধরেন 12। এখন এটার যদি ভাজক সংখ্যা বের করতে চাই, এটার মানেটা হচ্ছে আপনি এটাকে কয়টা নাম্বার দিয়ে ভাগ করতে পারবেন। আপনি 12কে কিন্তু 1 দিয়ে ভাগ করতে পারবেন, আপনি 12কে 2 দিয়ে ভাগ করতে পারবেন, 6 দোকানে 12, আপনি 12কে 3 দিয়ে ভাগ করতে পারবেন, 3 4 12, আপনি 12কে 4 দিয়ে ভাগ করতে পারবেন, 3 4 12, আপনি 12কে 6 দিয়ে ভাগ করতে পারবেন, 6 দোকানে 12, আপনি 12কে 12 দিয়ে ভাগ করতে পারবেন, তার মানে 12 একে 12। এই যে দেখেন এই প্রত্যেকটা হচ্ছে 12র ভাজক। আমরা ভাজক বলতে পারি, উৎপাদক বলতে পারি, ফ্যাক্টর বলতে পারি, গুণনীয়ক বলতে পারি, সবগুলা কিন্তু একই টার্ম, ঠিক আছে? তার মানে আমরা দেখলাম যে এই যে 12র ভাজক কয়টা আছে, 2টা 3টা 4টা 5টা 6টা ভাজক পেলাম আমরা, ঠিক আছে? তো এটা তো ছোট আমরা বের করে ফেললাম, কিন্তু যদি বড় আসে যেমন এই যে 72, তাহলে আমরা কি এভাবে বের করব? আমরা কি এভাবে 1 2 3 করে হিসাব করে করে বের করব? কোনো দরকার নাই। আপনাকে যেটা করতে হবে, যদি বলে যে দেখেন 72, এই 72-এর ভাজক কেমনে বের করব, আমরা জাস্ট কি করব, সবচেয়ে ছোট ছোট নাম্বারগুলো দিয়ে ভাগ করব। নরমালি আমরা যেভাবে ভাগ করি, যেমন 2 দিয়ে যদি ভাগ করি আমরা জানি এখানে হবে 36 দোকানে 72, আবার যদি 2 দিয়ে ভাগ করি 18 দোকানে 36, আবার যদি 2 দিয়ে ভাগ করি 9 দোকানে 18, আবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 3 9, তাই তো? তাহলে দেখেন এতটুকু তো আমরা সবাই পারবো। এরপরে কাজ কি? কাজ হচ্ছে আমরা দেখবো 2 কয়টা আছে ভাইয়া, 2 আছে 3টা, এভাবে লিখেন 2 আছে 3টা মানে 2 টু দি পাওয়ার 3 ইনটু 3 আছে কয়টা, 3 আছে হচ্ছে 2টা। এতটুকু করার পর আমরা 99% শেষ। এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে দেখেন পাওয়ার যেটা আছে তার সাথে 1 যোগ করেন, এখানে পাওয়ারের সাথে 1 যোগ করেন, তাহলে 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, আর 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, তাহলে 3 4 কত হলো ভাইয়া, এই যে 12। তার মানে 72 সংখ্যাটার ভাজক আছে 12টা, ঠিক আছে? মানে 72কে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন, আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন, 36 দোকানে 72, আপনি 3 দিয়ে ভাগ করতে পারবেন, ঠিক আছে? 3 দোকানে 6, 1 আর 12, 3 4 12, তার মানে হচ্ছে 24, 3 24 72। আপনি 4 দিয়ে ভাগ করতে পারবেন, আপনি 6 দিয়ে ভাগ করতে পারবেন, 6 12 72, আপনি 12 দিয়ে ভাগ করতে পারবেন। এইভাবে করে কিন্তু আমরা 12টা নাম্বার পাবো। আপনি 12টা নাম্বারকে দিয়ে কিন্তু আপনি ভাগ করতে পারবেন, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা বুঝলাম যেটা, যে আমাদের যদি ভাজক সংখ্যা বের করতে হয় জাস্ট আমরা এভাবে করব, করার পরে দেখবো যে আমাদের 2 কয়টা, 3 কয়টা, 5 কয়টা, 7 কয়টা, মানে মৌলিক সংখ্যাগুলো, ঠিক আছে? এরপরে জাস্ট পাওয়ার গুলোর সাথে 1 যোগ করে গুণ করে দিলেই কাজ শেষ। এই জিনিসটা কি বুঝছি আমরা, বলেন তো? এটা যদি বুঝে থাকে একটু কষ্ট করে সবাই সি লিখতে হবে, তাহলে নেক্সটটা দেখাবো, নেক্সটটা দেখালে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা বলেন তো এইটা বুঝেছি কিনা, আমরা এটা বুঝেছি কিনা, ভাজক সংখ্যা বের করা আমরা বুঝেছি কিনা একটু বলেন তো। মাশাআল্লাহ, ওকে। আসেন আমরা এবার দেখি, এবার যদি বুঝে থাকে তাহলে এটা একটু করে দেন তো ভাইয়া, এটা একটু করে দেন তো, আমাকে এটা একটু করে দেন। 1008, 1008 এই সংখ্যাটির মোট ভাজক কয়টি আছে? 1008 এই সংখ্যাটির মোট ভাজক কয়টি আছে? তাহলে আমি আপনাদেরকে একটু হেল্প করি। 1008 আগে 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে ভাগ করলে দেখেন 504 দোকানে 1008, আবার 2 দিয়ে ভাগ করেন, 2 দোকানে 4, তাহলে 1 আর 0 10, 5 দোকানে 10, অর্থাৎ 25 দোকানে 50, 2 দোকানে 4, 252 দোকানে 504, আবার 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 2 দোকানে 4, 12 দোকানে 24, তাহলে 1 আর 2 12, 6 দোকানে 12, অর্থাৎ 126 দোকানে 252, ঠিক আছে? এবার আসেন, আবার কেউ যদি বুঝে না থাকেন এটা বুঝেন তাহলে একই জিনিস, ঠিক আছে? যেমন আনলিমিটেড ডুয়েল ব্লক, এটা কোনো নাম হইতে পারে না ভাইয়া, নামটা চেঞ্জ করবেন, পার্সোনাল নিজের পার্সোনাল আইডি থেকে ক্লাস করাই বেটার, তাহলে আমরা নামটাও বুঝতে পারবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আবার যদি 2 দিয়ে ভাগ করি, আগেরটা না বুঝলে এটা দেখেন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে যদি 2 দিয়ে ভাগ করলে 6 দোকানে 12, অর্থাৎ 63 দোকানে 126। এবার দেখেন 2 দিয়ে ভাগ করতে পারবেন, আপনি 3 দিয়ে ভাগ করেন, তাহলে 3 দোকানে 6, 3 একে 3, অর্থাৎ 3 21 63। আবার যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 7 21। এতটুকু তো আমরা সবাই পারবো, তাই না? এতটুকু কিন্তু আমরা সবাই। এবার দেখি তো আমাদের 2 কয়টা আছে, 1 2 3 4টা আছে, তাহলে 2 আছে 4টা, 3 আছে কয়টা ভাইয়া, 3 আছে হচ্ছে 2টা, আর 7 আছে কয়টা, 7 আছে হচ্ছে 1টা। এতটুকু করার পর আমরা কি করব, পাওয়ার 1 যোগ করব, সবগুলোর সাথে পাওয়ার 1 যোগ করব। তাহলে 4 আর 1 যোগ করলে 5, 2 আর 1 যোগ করলে 3, 1 আর 1 যোগ করলে 2, 3 5 15, 15 দোকানে কত
30, তাহলে 30টা হচ্ছে আমাদের এখানে ভাজক সংখ্যা। দেখছেন কত ইজি, ঠিক আছে? তার মানে এখানে যত বড় দিক 1008 এর বড় তো আর দিবে না, আরো ছোট ছোট দিবে, কিন্তু এত বড় তো আর দিবে না, ঠিক আছে? তার মানে আমাদের এটা হচ্ছে, দেখেন এর আগেটা ছিল, আমি যে এর আগে ভাজক সংখ্যাটা দেখেছি 26তম বিসিএস, অনেক আগের প্রশ্ন, কিন্তু এইটা দেখেন একদম রিসেন্ট 23 সালের প্রশ্ন। তার মানে কিন্তু এই জিনিসই রিপিট হয়, কিন্তু আমরা বেসিকটা বোঝার অভাবে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি না, ঠিক আছে ভাইয়া? তার মানে এখানে 18 সালের প্রশ্ন, 23 সালের প্রশ্ন, আমরা পারবো তো? এটা পারবো তো নাকি? পারবো কিনা বলেন তো? আচ্ছা, আমি 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 জানি যে এটা মোটামুটি আপনাদের হয়ে যাবে। আপনারা যদি আরেকটু দেখেন তো এটা পারবেন কিনা। এই যে ছোট্ট একটা দিলাম, আপনারা এটা একটু করে দেন আমাকে, এটা একটু করে দেন। অর্থাৎ 36 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা, এই সংখ্যাটার মোট ভাজক কয়টা আছে একটু করে দেন। এটাও 2023 সালের প্রশ্ন, এটাও 2023 সালের প্রশ্ন। এই যে 36 সংখ্যাটার মোট ভাজক কয়টা আছে একটু বের করে দেন তো আমাকে। এটার ভাজক কয়টা আছে দেখি। কে অপশন হচ্ছে এখানে 6টা আছে, 7টা আছে, 8টা আছে, 9টা আছে, 10টা আছে। দেখি কারটা হয়, একটু তাড়াতাড়ি করতে হবে, এটা আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, শাহিনুর ইসলাম একজন অলরেডি সঠিক উত্তর দিয়েছে। মীরা নাহার, মাশাআল্লাহ। তারপরে তোফাজ্জল হোসেন। যেহেতু সবার 9টা হয়েছে, তার মানে আমরা বলতে পারি হ্যাঁ 9টা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে? আমি এটা করে দেখালাম না, এটা আপনারা পারবেন আমি জানি এটা, ঠিক আছে? এটা খুবই সহজ একটা প্রশ্ন, আমরা ইনশাল্লাহ পারবো। এবার আসেন, ভাজক আসবে, কিন্তু এবার একটু ডিফারেন্ট করে যদি আপনাকে বলে, যেমন দেখেন এখানে কি বলছে, এটাও ভাজক সংখ্যা সম্পর্কিত, কিন্তু প্রশ্নটা আসছে একটু ঘুরে। এই প্রশ্নটা কি দেখেন, 12 এবং 96, 12 এবং 96 মধ্যে কয়টা সংখ্যা 4 দিয়ে বিভাজ্য? 4 দিয়ে বিভাজ্য এরকম কয়টা সংখ্যা আছে, মানে ভাজক সংখ্যা কয়টা আছে 12 এবং 96 এর মধ্যে, ঠিক আছে? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আগে দেখবো আমরা যে যেহেতু আমাদের 4 দিয়ে ভাগ করা সংখ্যাগুলো বের করতে হবে, তাহলে নরমালি কি দেখেন তো 12 আর 96 এর মধ্যে 4 দিয়ে, দেখেন তো 12 কে 4 দিয়ে ভাগ করতে পারবেন, আপনি 16 কে 4 দিয়ে ভাগ করতে পারবেন, আপনি 20 কে 4 দিয়ে ভাগ করতে পারবেন, আপনি 24 কে 4 দিয়ে ভাগ করতে পারবেন, আপনি 28 কে 4 দিয়ে ভাগ করতে পারবেন। এইভাবে বাড়তে 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 কত পর্যন্ত যাবেন আপনি? 96 পর্যন্ত। তাহলে কি আপনি এভাবে করতে করতে যাবেন? মানে এইভাবে তো করতে গেলে অনেক সময় লাগবে, রাইট? তো আমরা কি যেটা করব, যেহেতু আমাকে বলছে 12 এবং 96 এর মধ্যে, তাহলে আমরা একটু হিসাব করে নিই তো যে আমাদের 1 থেকে, মনে করেন 1 থেকে 96 এর মধ্যে কয়টা টোটাল নাম্বার আছে, কয়টা টোটাল নাম্বার? অবশ্যই 96টা আছে, তাই না? আর এই 96টাকে আপনি কি করবেন? 4 দিয়ে ভাগ করবেন। এই 96কে আপনি 4 দিয়ে ভাগ করবেন, তাহলে 4 দিয়ে ভাগ করলে দেখেন তো 4 দোকানে 8, 4 দোকানে 8, তাহলে 1, আর এখানে থাকে 6, 16, তার মানে 4 4 16। তাহলে দেখেন আমরা দেখলাম এই যে 24টা নাম্বার আছে যেগুলো 4 দিয়ে ভাগ করতে, মানে 1 থেকে 96 এর মধ্যে, 1 থেকে 96 এর মধ্যে 24টা নাম্বার আছে যেগুলো আপনি 4 দিয়ে ভাগ করতে পারবেন। আমি আরেকটু সহজ করে বলি, মনে করেন যে ধরেন 200 একটা নাম্বার, এই 200 নাম্বারকে কয়টা নাম্বার দিয়ে, মানে 5 দিয়ে ভাগ যায়, 1 থেকে 200 মধ্যে কয়টা সংখ্যা আছে যেগুলো 5 দিয়ে ভাগ করা যায়? তাহলে যেহেতু টোটাল নাম্বার হচ্ছে 200, এই 200কে জাস্ট আপনি 5 দিয়ে ভাগ করবেন। দেখেন 4 5 20, আর এই শূন্যটা এখানে, তার মানে 40টা নাম্বার আছে যেগুলো আপনি 5 দিয়ে ভাগ করতে পারবেন। যেমন 1 থেকে 200 এর মধ্যে 5 কে আপনি 5 দিয়ে ভাগ করতে পারবেন, 10 15 20 25 30, এইভাবে আপনি কিন্তু গেলে 200 পর্যন্ত গেলে 40টা নাম্বার পাবেন, 40টা নাম্বার পাবেন যেগুলো হচ্ছে 5 দিয়ে ভাগ করা যায়। স্যার ম্যাথে সবগুলো ক্লাস আপনি নেবেন? আসলে এটা তো বলা যায় না ভাই, ব্যাপারটা হচ্ছে চেষ্টা করবো, আল্লাহ যদি রিজিকে রাখে, আমি যদি সুস্থ থাকি, আল্লাহ সুযোগ দিলে অবশ্যই চেষ্টা করবো নিতে। আর যদি আপনাদের ভাগ্যে অন্য টিচার থাকে, আল্লাহ অন্য টিচারও এসে নিবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা দেখেন তো এখন কথা হচ্ছে, দেখেন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কয়টা নাম্বার দিয়ে ভাগ করা যাবে সেটা যদি বের করতে চাই, আমরা জাস্ট মোট নাম্বারটাকে আমরা কি করব, ওই নাম্বারটা দিয়ে ভাগ করে দিব। যেমন দেখেন এখানে বলছে যে 1 থেকে 96 এর মধ্যে আমরা দেখলাম যে যেহেতু 4 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, এরকম নাম্বার পাইলাম 24টা, কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু এখন আমরা পাই নাই। কারণ কি জানেন, আমাকে বলছে 12 থেকে 96 এর মধ্যে, তাহলে 12 থেকে 96 এর মধ্যে দেখেন এই যে আমি তো ধরেছি 1 থেকে 96 এর মধ্যে, তাহলে 1 থেকে 96 এর মধ্যে আপনারা জানেন 4 একটা নাম্বার আছে যেটা 4 দিয়ে ভাগ যায়, 8 একটা নাম্বার আছে যেটা 4 দিয়ে ভাগ যায়, এরপরে 12, তারপরে হচ্ছে 16, এইভাবেই তো বাড়বে, রাইট? তাহলে আমি যে 12 থেকে ধরলাম, আমি এই 1 থেকে ধরলে 24টা নাম্বার, তার মানে এখানে 4ও আছে 8ও আছে, কিন্তু তারা কিন্তু বলে নাই যে 1 থেকে 12, তারা বলছে 12 থেকে 96, তাহলে এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, তাহলে 2টা নাম্বার বাদ যাবে।
তাহলে আমাদের 96 পর্যন্ত 24টা নাম্বার হলে যদি বলে 12 থেকে 96, তাহলে এখান থেকে যদি 2টা নাম্বার বাদ দেই তাহলে আমাদের এই যে 22টা নাম্বার আছে, যেগুলো হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আমি এটাকে আবার একটু দেখাবো আপনাদেরকে, আরেকটু দেখাই। মনে করেন আমি বলছি যে আমি হিসাব করবো প্রথমে 1 থেকে, আমার টোটাল নাম্বার আছে 96টা, টোটাল নাম্বার আছে 96টা। তাহলে এই 96টা নাম্বারের কয়টা নাম্বার 4 দিয়ে ভাগ যায়? তাহলে 4 দিয়ে ভাগ করেন, 4 দুগুণে 8, তাহলে 1 আর 6 অর্থাৎ 4 4 16। তাহলে টোটাল নাম্বার হিসাব করলে 24টা নাম্বার আপনি 4 দিয়ে ভাগ যায়। এর মধ্যে আমাকে কিন্তু এক থেকে হিসাব করে, আমি এখানে হিসাব করেছি 1 থেকে 96, এখানে টোটাল নাম্বার 96টা, কিন্তু আমাকে বলছে 12 থেকে, তাহলে 2টা নাম্বার বাদ যাবে না, কারণ 4ও তো আছে এখানে, 8ও তো আছে 12-র আগে, এই 2টা নাম্বারও তো 4 দিয়ে ভাগ যায়, তাহলে এই 2টা নাম্বার বাদ যাবে না। দেখেন তো, তাহলে এই 2টা নাম্বার বাদ দিলে আমাদের 24 থেকে 2টা নাম্বার বাদ দিলে কয়টা হবে ভাইয়া? এই যে 22টা হবে আমাদের এখানে आंसर। ঠিক আছে, তাহলে এটা একটু বুঝেছেন কিনা সবাই একটু বলেন তো। যদি বুঝে থাকেন একটু কষ্ট করে সি লিখবেন, যদি বুঝে থাকেন একটু কষ্ট করে আমাদেরকে সি লিখতে হবে। ঠিক আছে, একটু কষ্ট করে সি লিখেন। এটা বুঝেছেন কিনা একটু কষ্ট করে আমাকে বলবেন সবাই। ঠিক আছে, আমরা এটা বুঝছি কিনা। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, এইটা যদি বুঝে থাকেন, বারো এবং 96 সহ 13 না, মানে 12 সহ, 12 থেকে 96। ঠিক আছে, এখানে দেখেন 2টা সংখ্যা সহ বলছে, দেখেন 2টা সংখ্যা সহ বলছে, তার মানে 12 এবং 96, এই 2টা নাম্বারও যদি 4 দিয়ে ভাগ যায় এই 2টা নাম্বারও কাউন্ট হবে। ঠিক আছে, এই 2টা নাম্বারও কাউন্ট হবে। আচ্ছা, হাবিব ওয়াহিদ ভাই বলছেন স্যার বুঝি নাই, আমি আরেকটা দেখাবো তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আমি আরেকটা দেখাচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন, এই নাও, এটা দেখেন 41তম বিসিএস এ আসছে প্রশ্নটা, দেখেন কি বলছে। যদি কেউ আগেরটা বুঝে না বুঝে থাকেন কোনো টেনশন নাই, এরপরটা দেখেন একই জিনিস। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে 100 থেকে 200, হ্যাঁ 100 থেকে 200-র মধ্যে 3 দ্বারা ভাগ যায় এরকম কয়টা সংখ্যা আছে? তাহলে আমরা দেখবো টোটাল নাম্বার কয়টা আছে। দেখেন 100 থেকে 200-র মধ্যে টোটাল নাম্বার কয়টা আছে? 100টা না ভাই? টোটাল নাম্বারটা আগে নিব, 100 থেকে 200, তাহলে নাম্বার আছে 100টা, তাহলে টোটাল নাম্বার হচ্ছে ভাইয়া 100টা। তাহলে এই 100টাকে আমি কত দিয়ে ভাগ দিব? আমি 3 দিয়ে ভাগ দিব। তাহলে 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা জানি যে 3 তিরিকা 9, তাহলে এখানে 1 আর এই 0 10, আবার 3 তিরিকা 9, এই যে ভাগশেষ হচ্ছে 1। তার মানে টোটাল আমাদের 33টা নাম্বার আছে। 33টা নাম্বার আছে 100 থেকে 200-র মধ্যে, আমাদের 33টা নাম্বার আছে যেগুলো হচ্ছে আমাদের 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে আমাদের आंसर কিন্তু এই যে দেখেন 33টা। এটা বুঝছি সবাই? এটা কি বুঝছি? আগেরটার মতো একই জিনিস, আগেরটাতে একটু বলে দিয়েছিল যে 12 থেকে, আর আমরা এখানে সরাসরি 100 থেকে 200, এছাড়া আর কোনো ডিফারেন্স কিন্তু নেই। ঠিক আছে, তাহলে এটা বুঝছি সবাই? বলেন তো এটা বুঝছি কিনা। এটা বুঝে থাকলে একটু কষ্ট করে সি লিখেন, এটা বুঝে থাকলে। আর হাবিব ওয়াহিদ ভাই আপনি একটু স্পেশালি একটু বলবেন আপনি এটা বুঝছেন কিনা। এটা বুঝলে আগেরটাও একই জিনিস। ঠিক আছে, বাকিরা একটু বলবেন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা এবার আসেন, তার মানে আমরা যদি বলি যে 3 দ্বারা বিভাজ্য 3 দিয়ে ভাগ করে দিব, 4 দ্বারা বিভাজ্য হলে 4 দিয়ে, 5 দ্বারা, 6 দ্বারা, যেটা দিয়ে বলুক জাস্ট ওইটা দিয়ে ভাগ করে দিব। তা আপনাকে যদি বলে যে ধরেন বললো যে 400 থেকে ধরেন 400 থেকে 600-র মধ্যে, 600-র মধ্যে কয়টা নাম্বার আছে যেগুলো 8 দ্বারা ভাগ যাবে, তাহলে আপনি কি করবেন? আগে টোটাল নাম্বার দেখবেন। 400 থেকে 600-র মধ্যে টোটাল নাম্বার আছে কয়টা? 200টা নাম্বার আছে। এই 200টা নাম্বারকে জাস্ট 8 দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। দেখেন 8 দিয়ে ভাগ দিলে আমরা জানি যে 8 দুগুণে 16, রাইট? তাহলে 16 6 আছে 10 হবে, 4 হলে 0, 5 8 40, রাইট? তার মানে আমাদের 25টা নাম্বার আছে যেগুলো আপনি 8 দিয়ে ভাগ করতে পারবেন এই 400 থেকে 600-র মধ্যে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা বিভাজ্য সংখ্যা আমরা কিন্তু বের করব। ঠিক আছে, আসেন আমরা যদি আগাই, আমরা পরের প্রশ্নটা যদি দেখি, পরের প্রশ্নটা কি আছে এবার দেখেন। এখানে বলছে কি, আগেরটা ছিল, হ্যাঁ রাইট, আগেরটা ছিল হচ্ছে আপনার একটা নাম্বার দিয়ে শুধুমাত্র 3 দিয়ে বিভাজ্য, সেটা আমরা বের করতাম। শুধুমাত্র 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা বের করতাম, অথবা শুধুমাত্র 5 দিয়ে বিভাজ্য, এরকম সংখ্যা আছে কয়টা সেটা বের করতাম। এবার আপনাকে বলে দিয়েছে কি 2টা নাম্বার একসাথে, দেখেন 3 এবং 5 দ্বারা ভাগ যাবে এরকম নাম্বার কয়টা আছে। একটু ভালো করে বুঝবেন, একটু ভালো করে। প্রশ্ন কত ধরনের হতে পারে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। যত ধরনের প্রশ্ন হয় সব আমরা ক্লিয়ার করতেছি। ঠিক আছে, দেখেন এখানে কি বলছে, 5 এবং 95-এর মধ্যে 5
3 এবং একই সাথে 3 দ্বারা এবং 5 দ্বারা ভাগ যাবে এরকম সংখ্যা কয়টা আছে, তাই তো? আচ্ছা খেয়াল করে দেখেন, আমরা যদি দেখি যে 3 দ্বারা ভাগ যায় এরকম সংখ্যাগুলো কি কি, আমরা সহজেই বলতে পারি যেহেতু 5 থেকে 95 এর মধ্যে, তাহলে আমরা জানি যে 6 সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে, তারপরে 9 সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে, খেয়াল রাখেন আমি 5 থেকে শুরু করছি, তারপরে 12 সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে, এরপরে 15 সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে, তারপরে ধরেন 18 সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। এবার আমি আগে বেসিকটা দেখাচ্ছি, এইভাবে করে আমরা কত 95 পর্যন্ত যাব, তাই তো? আচ্ছা একসাথে বলছে কিন্তু যে 3 দ্বারাও যাবে 5 দ্বারাও যাবে, আমি আলাদা আলাদা আগে দেখাচ্ছি। তাহলে 5 দ্বারা ভাগ যাবে এরকম সংখ্যা 5 থেকে 95 এর মধ্যে 5 কে 5 দ্বারা ভাগ যাবে, 10 কে 5 দ্বারা ভাগ যাবে, 15 কে 5 দ্বারা ভাগ যাবে, 20 কে 5 দ্বারা ভাগ যাবে, 25 কে 5 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, এখন আমাকে বলছে যে শুধুমাত্র এভাবে আলাদা আলাদা না ভাইয়া, আমাকে বলছে ভাইয়া আপনি এভাবে আলাদা আলাদা বের করেন না, আপনি বের করবেন একসাথে 3 এবং 5 দুইটা সংখ্যা দ্বারা ভাগ যাবে এরকম সংখ্যা কয়টা আছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এই যে 6 3 দ্বারা ভাগ যাচ্ছে কিন্তু 5 দ্বারা ভাগ যাচ্ছে না, এই যে 9 3 দ্বারা ভাগ যাচ্ছে কিন্তু 5 দ্বারা ভাগ যাচ্ছে না, এই যে 12 3 দ্বারা ভাগ যাচ্ছে কিন্তু 5 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে না, এই যে 15 3 দ্বারা ভাগ যাচ্ছে 5 দ্বারাও ভাগ যাচ্ছে। এই একটা নাম্বার পাইলাম যেটা 3 দ্বারাও ভাগ যায় 5 দ্বারাও ভাগ যায়। ঠিক আছে, তাহলে এরকম করে আমি যদি আরো আগাই দেখেন 18, এই যে 21, তারপরে 24, তারপরে 28 কত 27, তারপরে 30, এই যে 30 একটা নাম্বার আছে 30, এই 30 নাম্বারটা পেলাম যেটা হচ্ছে আমাদের 3 দ্বারাও যায় 5 দ্বারাও যায়। তাহলে আমরা কি এইভাবে করে দৌড়াবো, এভাবে করে হিসাব করতে করতে যাবো? তাহলে একটা অঙ্ক করতে তো অনেক সময় লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব জানেন, এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে 3 এবং 5 এই দুইটা সংখ্যার লসাগু বের করে ফেলা। ঠিক আছে, আপনারা জানেন 3 এবং 5 দুইটাই মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যার লসাগু সাধারণত কি হয়, দুইটার গুণফল, অর্থাৎ 3 5 এই 15। দেখেন তো জাস্ট গুণ করে দিলাম, 5 আর 3 গুণ করলে কত হলো 15, এই 15টা আপনার 3 দ্বারাও ভাগ যায় 5 দ্বারাও ভাগ যায়। মানে লসাগু করা মানে হচ্ছে মনে করেন 4 8 12 এই তিনটা নাম্বারের ধরেন লসাগু হচ্ছে ধরেন 48, তার মানে এই 48 নাম্বারটা হচ্ছে এই 4 দ্বারাও ভাগ যাবে, 8 দ্বারাও ভাগ যাবে, 12 দ্বারাও ভাগ যাবে, এটা হচ্ছে 48 মানে লসাগুটা যেটা বের করলাম। তার ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারলাম যে 3 এবং 5 এর লসাগু যদি বের করি সেটা হচ্ছে 15, এই 15টা 3 দ্বারাও ভাগ যায় 5 দ্বারাও ভাগ যায়। তাহলে এরপরে কোন নাম্বারটা 3 দ্বারাও যাবে 5 দ্বারাও যাবে, জাস্ট কি করবেন জানেন, জাস্ট হচ্ছে এটা ডাবল করেন, তাহলে 15 ডাবল কত 30, এই 30 নাম্বারটা 3 দ্বারাও ভাগ যাবে 5 দ্বারাও ভাগ যাবে, তারপরে ডাবল কত ডাবল করেন 3 15 45, এই 45 নাম্বারটা 3 দ্বারাও ভাগ যায় 5 দ্বারাও ভাগ যায়। এরপরে হচ্ছে 60 4 15 60, তাহলে 60 3 দ্বারাও ভাগ যায় 5 দ্বারাও ভাগ যায়। এরপর হচ্ছে 75 5 15 75, মানে 15কে আমি গুণন করতেছি। ঠিক আছে, তাহলে কত হলো, এটাকে 3 দ্বারা ভাগ যাবে 5 দ্বারাও ভাগ যাবে, 75 পরে হচ্ছে 6 15 90, 3 দ্বারাও ভাগ যায় 5 দ্বারাও ভাগ যায়। আর কিন্তু নাই যে 95 এর মধ্যে আর কিন্তু কোন সংখ্যা, কারণ 6 15 90 7 15 105, 105 তো আমাদের হিসাব করতে বলে নেই। তাহলে দেখেন তো কয়টা নাম্বার, 1 2 3 4 5, এই 6টা নাম্বার। যিনি এক ভাই 10টা বলেছিলেন, আপনার উত্তরটা ভুল হয়েছে, তার মানে আমাদের এখানে টোটাল নাম্বার আছে কয়টা ভাইয়া, এই 6টা নাম্বার আছে যেগুলো 3 দ্বারাও ভাগ যায় 5 দ্বারাও ভাগ যায়। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ক। বুঝে অ্যান্সার করতে হবে, আমরা না বুঝে কোনো কিছু বলবো না, চেষ্টা করব ভুল হোক সমস্যা নেই। ঠিক আছে, বুঝছি, এটা কি বুঝছি সবাই বলেন তো, এটা বুঝছি কিনা সবাই বলেন, আরেকটা করলে ঠিক হয়ে যাবে। আমি জানি অনেকে কনফিউশন থাকতে পারে, তারপরে একটু বলেন এটা কতটুকু বুঝছি, কয়জনে বুঝছি দেখি, এটা একটু আমাকে কমেন্টস করেন, এটা কয়জনে আমি বুঝছি, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, এটা কয়জনে বুঝেছি আমরা, একটু কমেন্টস করেন তো ভাইয়া। মাশাআল্লাহ, অনেকেই তো বুঝেছে না। আচ্ছা, আরো ক্লিয়ার হয়ে যাবেন, আরেকটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি ধরেন আপনাকে বললাম যে 1 থেকে 200 মধ্যে কয়টা নাম্বার আছে যেগুলো আপনার 3 4 তারপরে হচ্ছে ধরেন 8, ঠিক আছে, বা 3 4 8 এই তিনটা নাম্বার দিয়ে ভাগ যাবে এরকম সংখ্যা কয়টা আছে। তাহলে আপনাকে কি করতে হবে, 1 থেকে 200, টোটাল নাম্বার কিন্তু 200। তাহলে আমরা যেটা করবো, যেহেতু 3টা আপনার 3 এরকম নাম্বার খুঁজে বের করতে হবে যেটা 3টা দিয়ে ভাগ যায়, তাহলে আমরা কি করবো, সহজ সিস্টেম হচ্ছে জাস্ট লসাগু করে দিব। আমরা যদি এটাকে লসাগু করি, দেখেন তো আমরা 2 দিয়ে লসাগু করতে পারি, 2 দোকানে 4 4 দোকানে হচ্ছে 8, এখানে 3 থাকবে। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 একে 2, 2 দোকানে 4, আর এখানে হবে 3, তাহলে 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 দোকানে 24। এই যে 24 নাম্বারটা দেখেন 3 দিয়ে ভাগ যায়, 3 8 24,
4 দিয়ে ভাগ যায় 4 6 24, 8 দিয়ে ভাগ যায় 3 8 24। তার মানে এই নাম্বারটা কিন্তু তিনটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, রাইট? তাহলে এরপরে কোন নাম্বারটা? তাহলে এই 24 এর এবার ডাবল করতে থাকেন। তাহলে 24 এ ডাবল করলে কি 48, এটাকে আপনি 3 4 8 তিনটা দিয়ে ভাগ করতে পারবেন। তারপরে ডাবল করেন 3 24 72, এই যে 72 নাম্বারটা 3 4 8 তিনটা সংখ্যা দিয়ে ভাগ যাবে। তারপরে ডাবল করেন 4 24 কত, 5 24 কত, এভাবে যা 200 পর্যন্ত দেখেন যে 5 থেকে 6টা নাম্বার পাবেন আপনি এই তিনটা সংখ্যা দিয়েই ভাগ যায়। ঠিক আছে, তাহলে এবার মোটামুটি মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে এবার যদি বুঝে থাকেন তাহলে একটু কষ্ট করে সি আলহামদুলিল্লাহ, সি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একটু বলেন সবাই, এটা একটু বলেন সবাই। একটু আমাকে বলতে হবে যে এই জিনিসটা পরেরটা বুঝেছি কিনা। একটু কষ্ট করে সি এর সাথে আলহামদুলিল্লাহ যোগ করে দিতে হবে, তাহলে বুঝবো যে না এটা শেষ, আমাদের এটা শেষ। ওকে ওকে, 10 এই টেকনিকটা খেয়াল রাখিয়েন, তাহলে যেইভাবে প্রশ্ন করুক আপনি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন, ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, আসেন আমরা নেক্সট প্রশ্নতে যাব। দেখি আমাদের পরের প্রশ্নটা কি বলেছে। এই যে দেখেন তো, আচ্ছা এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা বলছে আপনাকে বলছে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখলে মোট কয়টা 8 পাওয়া যায়। আপনার যদি রিসেন্ট এনএসআই এর পরীক্ষা দেন, এটা প্রধানমন্ত্রী কার্যালয়ে আসছে 2015 সালে, এইবার যে 2025 সালে যে রিসেন্ট এনএসআই এর পরীক্ষা হয়েছে ওই সেখানেও কিন্তু এই প্রশ্নটা আসছে, এই টাইপের প্রশ্ন আসছে। হয়তো 8 ছাড়া অন্য কিছু ছিল বা 7 দিয়ে যায় কিনা আমার সঠিক সংখ্যাটা মনে নাই, কিন্তু এরকম ছিল যে 1 থেকে 100 পর্যন্ত লিখলে মোট কয়টা 8 পাওয়া যায়, বা মোট কয়টা 6 পাওয়া যায়, মোট কয়টা 5 পাওয়া যায়, মোট কয়টা 4 পাওয়া যায়। 1 থেকে 100 পর্যন্ত লিখলে মোট কয়টা 9 পাওয়া যায়। একটা পারলে সবই পারা যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখলে মোট কয়টা 8 পাওয়া যায় সেটা আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা দেখেন তো, আমি যদি প্রথমে 1 লিখি 8 নেই, 2 লিখলে 8 নেই, 3 লিখলে 8 নেই, তাহলে 8 পাচ্ছি কোথায়? এই 8 এর মধ্যে 8 পাচ্ছি, প্রথম সংখ্যাটাই 8, যেটার মধ্যে 8 পাচ্ছি। এরপরে আপনি জানেন যে 18 লিখলে এখানে 8 পাচ্ছি, কারণ 8 এর পরে 9 এর মধ্যে 8 নাই, 10 এর মধ্যে নাই, 11 এর মধ্যে নাই, 12 এর মধ্যে নাই, 18 এর মধ্যে 8 আছে। তারপরে দেখেন 28 এর মধ্যে 8 আছে, এর মাঝখানের সংখ্যাতে নেই। তারপরে 38 এর মধ্যে 8 আছে, 48 এর মধ্যে 8 আছে, তারপরে হচ্ছে 58 এর মধ্যে 8 আছে, 68 এর মধ্যে 8 আছে। তারপরে দেখেন 68 এর পরে হচ্ছে 78 এর মধ্যে 8 আছে, 78 এর পরে 80 এর মধ্যে দেখেন 80 এর মধ্যে 8 আছে, তারপরে 81 এর মধ্যে 8 আছে, 82 এর মধ্যে 8 আছে, 83 এর মধ্যে 8 আছে, 84 এর মধ্যে 8 আছে, 85 এর মধ্যে 8 আছে, 86 এর মধ্যে 8 আছে, 87 এর মধ্যে 8 আছে, 88 এর মধ্যে 8 আছে, 89 এর মধ্যে 8 আছে, 98 এর মধ্যে 8 আছে, এই শেষ। তাহলে আপনি টোটাল সংখ্যাগুলো যদি যোগ করেন, এখানে যদি সবগুলো যোগ করেন আপনি এখানে 19টা সংখ্যা পাবেন। এভাবে যদি 1 2 3 4 করে যোগ করেন আপনি এখানে 19টা সংখ্যা পাবেন। কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু 19টা না, এই যে মিরাপো আমাদের অলরেডি অ্যান্সার দিয়েছেন, আমাদের অ্যান্সার কিন্তু 20টা। তাহলে একটা বাড়তি কোথায় ভাইয়া? একটা বাড়তি হচ্ছে এই যে দেখেন এই 88 এর মধ্যে 2টা 8, এখানে কিন্তু অলরেডি 2টা 8 আছে। ঠিক আছে, তার মানে আমাদের 19টা আর একটা যদি যোগ করি এই 20টা, মানে টোটাল হচ্ছে 19টা 88 এর মধ্যে 2টা, এই হচ্ছে আমাদের 20টা। ঠিক আছে, এবার আপনাকে যদি বলে যে 1 থেকে 100 এর মধ্যে 7 কয়টা পাওয়া যায়, একই জিনিস আপনি 20টা পাবেন। 20টা মানে 7 17 27 60 37 47 57 67, এবার 70 71 72 73, ওই 77 এর মধ্যে 2টা 7, এভাবে করে আমরা 100 পর্যন্ত যদি লিখি 20টা পাবো। যদি বলে 6 কয়টা পাওয়া যায়, 20টা। যদি বলে 5 কয়টা পাওয়া যায়, 20টা। যদি বলে 4 কয়টা পাওয়া যায়, 20টা। বুঝছি তো? তার মানে এই প্রশ্ন যদি এই টাইপের প্রশ্ন আসলে পারবো তো ইনশাল্লাহ? পারবো কিনা যদি পেরে থাকি তাহলে আমরা একটু কষ্ট করে সি লিখবো, একটু সি লিখবো। এটা বুঝেছি কিনা, এটা বুঝেছি কিনা, যদি বুঝে থাকি একটু সি লিখবো, কষ্ট করে একটু কষ্ট করে সি লিখবো। এটা সবাই বুঝেছি কিনা? যদি বুঝে থাকি ইনশাল্লাহ সি লিখবো সবাই। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আর আনলিমিটেড ডুয়েল গ্রুপ ডুয়েল ব্লক, ভাই আপনাকে আবারও বলছি, আপনি যেটা করবেন আজকে ক্লাসের পরেই ইনশাল্লাহ আপনার ওই পার্সোনাল যে আইডি সেখান থেকে ক্লাস করবেন। কারণ আপনার দেখেন একটা জিনিস যে পার্সোনাল ব্র্যান্ডিং বলে, আপনার নাম আমরা জানলাম না, অন্যদের নাম কিন্তু পড়তেছি, আপনার নামটা পড়তে আমারই কেমন যেন লাগতেছে। ঠিক আছে, একটু চেষ্টা করব যেন নিজের পার্সোনাল আইডি থেকে আমরা ইয়ে করতে। ঠিক আছে, আমরা এখানে শিখতে আসছি। ঠিক আছে, সমস্যা নেই। আসেন আমরা পরের প্রশ্নটা দেখি। এবার আসেন, এবার আমরা দেখবো হচ্ছে
ভগ্নাংশ খুবই ইম্পর্টেন্ট। এইটা ভগ্নাংশ মনে রাখবেন। ওই যে বলছিলাম যে দুইটা প্রশ্ন থাকে বাস্তব সংখ্যা, এর মধ্যে একটা থাকে হচ্ছে প্রথমের ওই মৌলিক সংখ্যা, আর হচ্ছে কি বলে আপনার আমরা শিখলাম হচ্ছে মূলদ আর অমূলদ, ওই দুইটা টাইপ থেকে একটা প্রশ্ন করে, আরেকটা প্রশ্ন করে হচ্ছে এখান থেকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অবশ্যই রেকর্ড ক্লাস থাকবে ভাইয়া, অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে। ঠিক আছে, এগুলো যেহেতু আপনাদের পেইড ক্লাস, এগুলো সারা জীবন রেকর্ড থাকার কথা। ঠিক আছে, আচ্ছা আসেন। আচ্ছা, ভগ্নাংশের মধ্যে আমরা জানি, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে প্রকৃত ভগ্নাংশ কোনটা। আমরা জানি যদি লব বড় হয় হর ছোট হয় সেটা প্রকৃত, যদি উল্টাটা হয় হর ছোট লব বড় সেটা অপ্রকৃত, আর মিশ্র হচ্ছে সামনে একটা সংখ্যা থাকলে সেটাকে বলে আমরা মিশ্র ভগ্নাংশ। আমরা সেগুলো জানি। আমরা এখানে শিখবো হচ্ছে যে ভগ্নাংশের মধ্যে এটা হ্যাঁ, তাহলে আমরা এখানে শিখবো যেটা, সেটা হচ্ছে ভগ্নাংশের মধ্যে বড় ছোট বের করা। আপনাকে বলবে যে মনে করেন 7/5, 3/2 কোনটা বড় কোনটা ছোট। আমরা নরমালি যদি বলতে 7 আর 3 এর মধ্যে বড় ছোট বের করতে পারি, কিন্তু এই টাইপের প্রশ্ন আসলে কিন্তু বের করাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। আজকের পরে আপনার আর কষ্ট হবে না ইনশাল্লাহ। আমরা এই টাইপের প্রশ্নটা গুলো বড় ছোট বের করা শিখবো। আরেকটা হচ্ছে ভগ্নাংশের গুণটা খুবই ইম্পর্টেন্ট গুণ। এই গুণটা পরীক্ষা আসে, ভাগটা একটু কম আসে কিন্তু গুণটা সবচেয়ে বেশি আসে। এবং যদি কেউ বিসিএস পরীক্ষা দেন পরবর্তীতে, মনে রাখবেন আপনি শুধু এই গুণই একটা পাবেন। একটা প্রশ্ন করে দিলাম, আপনি শুধুমাত্র ভগ্নাংশের এই গুণ থেকে একটা প্রশ্ন পাবেন। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে রূপান্তর অলরেডি শিখে ফেলছি আমরা, এটা কিন্তু আমরা একটু আগে শিখছি। ঠিক আছে, আরেকটা ভগ্নাংশের সরলীকরণ টাইপের প্রশ্ন আমরা দেখবো এখান থেকে। ওকে, আচ্ছা প্রথমে আসি, আমরা যদি দেখি, দেখেন এটা এখান থেকে কি ধরনের প্রশ্ন হয়। এই যে দেখেন আমাদের এখানে যেটা বলছে, এখানে বলছে 0.47 কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে। আমরা এখানে দশমিক ভগ্নাংশ আছে, সাধারণ ভগ্নাংশ পরিণত করা অলরেডি শিখে ফেলছি। আমরা পূর্ণ সংখ্যাটা লিখবো আর নিচে দিব দশমিকের জন্য একটা 1, যতটা সংখ্যা ততটা শূন্য, অর্থাৎ দশমিকের পরে যতটা সংখ্যা ততটা শূন্য। এই যে আমাদের সাধারণ ভগ্নাংশ হয়ে গেল। সো এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। দেখেন ঘ আছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, তো এখানে এটাতে তেমন কিছুই নেই, আমি একটু সামনে যাব। এগুলো সহজ প্রশ্ন, আমি একটু সামনে যাব। দেখেন এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা পারবেন না ভাই, 1.16 তাই না, 1.16 যেহেতু আমরা কত লিখবো, প্রথমে 116 লিখবো, তারপরে নিচে দিব দশমিকের জন্য একটা 1, যতটা সংখ্যা দশমিকের পরে ততটা শূন্য দিব, রাইট। তার মানে হচ্ছে এইটাই কিন্তু আমাদের, যেহেতু এই টাইপের অ্যান্সার নেই, একটু ছোট করে দেন। 100 দিয়ে যদি আমি 16কে ভাগ করি, 116কে ভাগ করি, তাহলে 100 আমাদের 100 থাকবে হচ্ছে আমাদের 16, তাই না। তার মানে 1 সমস্ত আমরা বলতে পারি 100 ডিভাইডেড বাই হচ্ছে, মানে 16 ডিভাইডেড বাই হচ্ছে 100। এই টাইপের অ্যান্সারও নাই, আরেকটু ছোট করে দেন। এই যে 4 দিয়ে কাটেন, 4 4 16, 4 25 100। এবার কিন্তু অ্যান্সার আছে 1 সমস্ত 4 আর নিচে হচ্ছে 25। দেখেন তো, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। সো এগুলো কঠিন কিছু না, এগুলো সহজ জিনিস। আমরা সামনের দিকে আগাবো, বুঝছি কিনা এটা বলেন তো, এটা বুঝছি কিনা। এখানে একটু ঝামেলা ছিল এই জায়গাটার মধ্যে, এটা বুঝছি কিনা, সবাই বুঝলে একটু কষ্ট করে সি, এটা একটু বুঝছি কিনা। ঝটপট অ্যান্সার করবো আমরা, ঠিক আছে, আমরা ঝটপট অ্যান্সার করবো। এটা বুঝেছি কিনা? ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন আমরা নেক্সটে যাই, আমরা কঠিন জিনিসগুলো শিখবো, এগুলো সহজ জিনিস আমরা পারবো ইনশাআল্লাহ। এই যে দেখেন পৌনঃপুনিক থাকলে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে। পৌনঃপুনিক থাকলে সাধারণ ভগ্নাংশ আমরা কিন্তু অলরেডি দেখেছি ভাইয়া, আমরা কিন্তু এটা দেখেছি, একটু আগেই দেখেছি যে পৌনঃপুনিক কিভাবে ভাঙতে হয়। আমরা পৌনঃপুনিক ভাঙবো এভাবে, প্রথমে পূর্ণ সংখ্যাটা লিখবো, প্রথমে হচ্ছে পূর্ণ সংখ্যাটা লিখবো, ঠিক আছে, পূর্ণ সংখ্যা পুরোটা লিখবো, লিখে মাইনাস করে পৌনঃপুনিক ছাড়া যতটা সংখ্যা আছে, 4 আছে শুধু, আমরা 4 মাইনাস করবো, ডিভাইডেড বাই পৌনঃপুনিক যুক্ত যতটা সংখ্যা ততটা 9, একটা আছে 7-এর উপরে একটা 9, আর দশমিকের পরে এরপরে কাজ হচ্ছে লাস্টে হচ্ছে দশমিকের পরে কয়টা আছে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা, দশমিকের পরে আছে শুধু একটা সংখ্যা মানে একটা শূন্য, যদি দুইটা সংখ্যা থাকতো দুইটা শূন্য দিতাম, তাহলে 47 থেকে 4 বাদ দিলে 43 আর নিচে হচ্ছে 90। সো এটাই হচ্ছে আমাদের এখানে আনসার। তাহলে 43 আর 90 খতে হচ্ছে আমাদের এটা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এটা বুঝেন নাই? আচ্ছা এটা না বুঝলে আরেকটা বলছি, মনে করেন আমি এরকম দিলাম যে 4.736 দিয়ে 36 এর উপরে পৌনঃপুনিক দিলাম, এটা বুঝলে ইনশাআল্লাহ বাকি সব ক্লিয়ার। দেখেন খেয়াল করেন, আমরা এটাকে ভাঙবো, ভাঙার জন্য সিস্টেমটা কি, আপনি প্রথমে পুরো সংখ্যাটা লিখবেন 4 7 3 6, তারপরে কি করব, মাইনাস করব পৌনঃপুনিক ছাড়া যত নাম্বার আছে, যত নাম্বার পৌনঃপুনিক ছাড়া আছে 4 আর 7 47 বিয়োগ করব। এরপরে নিচে যাব, আমরা নিচে গিয়ে দেখবো যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টা আছে, দুইটা আছে, তার মানে দুইটা 9,
মানে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা যতটা ততটা নয়, ঠিক আছে, ততটা নয়। লাস্ট কাজ হচ্ছে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কয়টা নাম্বার আছে, একটা শূন্য দিয়ে দেন, শেষ কাজ শেষ। এটা কি বুঝছি এবার? আব্রাহাম ভাই আপনি কি বুঝেছেন এটা? এটা যদি বুঝে থাকেন আর কিছু করা লাগবে না, কারণ এর চেয়ে কঠিন পৌনঃপুনিকের আসে না। বুঝছেন তো? এটা বুঝছেন? আব্রাহাম ভাই একটু কষ্ট করে স্পেশালি কমেন্টস করবেন আপনি বুঝেছেন কিনা এটা, আপনি বুঝেছেন কিনা এটা। এখানে আমি আর বিয়োগটা করে দেখালাম না, বিয়োগ তো আপনারাই পারবেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের এখানে পৌনঃপুনিক ভাঙার নিয়ম। এটা কি বুঝেছি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্রাহাম ভাই স্পেশালি আব্রাহাম ভাই একটু কমেন্টস করবেন যে আপনি বুঝেছেন কিনা এটা। আমরা পৌনঃপুনিক যুক্ত যে সংখ্যা আছে সেগুলোকে আমরা ভগ্নাংশে নিয়ে আসতে পারবো কিনা। আব্রাহাম ভাইকে আমি একটু স্পেশালি বলছি, ভাই বলছিল যে বুঝি নাই স্যার, ঠিক আছে। আমি কিন্তু এখনো ওয়েট করছি ভাইয়ের অ্যান্সারের জন্য। আচ্ছা যাই হোক, ভাই হয়তো এখানে নেই। যাই হোক আমরা পরের প্রশ্নে যাচ্ছি, আসেন। পরের প্রশ্নটা দেখেন, এখানে এই যে দেখেন এটা, এবার আপনারা করেন তো ভাইয়া, একটু করেন তো। এবার কিন্তু বোঝা যাবে কে কতটুকু বুঝেছি আমরা কে কতটুকু বুঝেছি। আচ্ছা ওকে মাশাআল্লাহ, ভাই বুঝেছে। হ্যাঁ এবার তাহলে এটা করেন, যদি এটা বুঝে থাকে তাহলে এটা করেন। 0.24 দেখেন, 0.24 এবং 2 এর উপরে পৌনঃপুনিক আছে, 4 এর উপরেও পৌনঃপুনিক আছে, ঠিক আছে। এটা একটু বের করেন তো ভাইয়া, একটু বের করবেন সবাই, একটু বের করবেন এটা কি হবে। এটা কি হবে একটু বের করেন। শাহিনুর ইসলাম অলরেডি একজন উত্তর দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। বৃষ্টি বিলাস অলরেডি আরেকজন উত্তর দিয়ে দিয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মীরা নাহার, ভেরি গুড। আপনারা কি বুঝে অ্যান্সার দিয়েছেন তো নাকি? অলরেডি আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হয়ে গিয়েছে। উমর ফারুক ভাইয়া আপনার অ্যান্সারটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। উমর ফারুক ভাইয়া না, আপনার উত্তরটা সঠিক হয়েছে, জাস্ট আপনার উত্তরটা দেখেন অপশনের মধ্যে নেই, তাহলে মানে আরেকটু কাটাকাটি করতে হবে, একটু ছোট করে নিয়ে আসতে হবে। আপনার উত্তরটা সঠিক হয়েছে। দেখেন তো আমরা কি বলছিলাম, প্রথমে পুরো নাম্বারটা লিখবো, পুরো নাম্বার বিয়োগ করব যদি পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা থাকে, আছে নাই তো কিছুই তো নাই, তাহলে এটাই তো থাকবে, ডিভাইডেড বাই পৌনঃপুনিক যুক্ত যতটা সংখ্যা ততটা নয়, ঠিক আছে। এরপরে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো নাম্বার আছে নাই, তাহলে আর তো কিছু দেওয়া লাগতেছে না। এইটাই তো, এই টাইপের অ্যান্সার যেহেতু নাই একটু কাটাকাটি করে দেন। আমরা যদি 3 দিয়ে কাটি, 3 33 হচ্ছে 99, 3 দিয়ে কাটলে 3 8 24, তাহলে 33 আর উপরে হচ্ছে 8, এই টাইপের অ্যান্সার মনে হয় আছে, এই যে দেখেন, ঠিক আছে। যদি এইভাবে ক্লাস নিয়েই ছেড়ে দেন তাহলে তো ইউটিউব দেখে হয়ে যেত, ম্যাটেরিয়াল প্রোভাইড করলে ভালো হয়। নাফিসা জামান, আচ্ছা যদি আপনাদের এই ম্যাটেরিয়ালস লাগে আপনারা একটু আমাদের হাবিব ভাইকে একটু জানাবেন। আমাদের এগুলো তো আপনাদের জন্যই, আমরা তো শুধুমাত্র যে আমরা নিয়ে আপনাদেরকে মানে ক্লাস নিয়ে ছেড়ে দিব এরকম না। অবশ্যই কোনো কিছু লাগলে পিডিএফ থেকে শুরু করে কোনো নোটস, কোনো সাজেশন, আপনারা তো ভর্তি হয়েছেন এখানে পাওয়ার জন্য, তাই না? অবশ্যই পাবেন, জাস্ট হচ্ছে স্যারের কাছে বলবেন যে স্যার আমাদের এটা লাগবে, অবশ্যই পাবেন, ঠিক আছে। টাকা দিয়ে ভর্তি হয়েছেন, যেটা লাগবে ইনশাল্লাহ ওনারা সেইটাই দিবে আপনাকে, জাস্ট হচ্ছে চাইতে হবে, ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর এই জিনিস যদি এই পিডিএফটা যদি চান এটাও পেয়ে যাবেন, ভাইয়ের কাছে আমার দিয়ে দেওয়া আছে, উনি কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা পরের প্রশ্নটা দেখি। এবার আসেন মহা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা সেটা হচ্ছে এটা দেখেন, ভগ্নাংশের গুণ। আচ্ছা এবার আসেন এটাকে ভগ্নাংশের গুণ করব কিভাবে আমরা। তাহলে গুণ করার জন্য আমরা যেটা করব, একজন বলছে এই অঙ্কটা আরেকবার বললেন দয়া করে স্যার। হ্যাঁ অনেক 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 ইয়া করেছে। আচ্ছা যাই হোক, দেখেন খেয়াল করেন, আমি বলেছিলাম এটা কিন্তু 2-3টা একসাথে বুঝিয়েছিলাম আমরা পৌনঃপুনিকের অনেকগুলো করেছি, এটা না বোঝার কিছুই নেই। প্রথমে পুরো নাম্বারটা লিখবো আমরা, হ্যাঁ পুরো নাম্বারটা লিখবো, প্রথমে পুরো নাম্বারটা লিখবো, যা আছে যা সংখ্যা আছে সব নাম্বার লিখবো। লিখার পরে বিয়োগ করব হচ্ছে এই যে এই পৌনঃপুনিক ছাড়া যদি কোনো নাম্বার থাকে সেটা বিয়োগ করব।
যেহেতু এখানে কিছুই নাই, শূন্য, ডিভাইডেড বাই, নিচে যাব, পৌনঃপুনিক যুক্ত যতটা সংখ্যা ততটা 9 দিব। তাহলে যতটা সংখ্যা, দুইটা সংখ্যা আছে, দুইটা 9, ঠিক আছে, যতটা সংখ্যা ততটা 9। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে তাহলে যতটা থাকবে ততটা শূন্য। এখানে যেহেতু দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, তাহলে এখানে আর কোনো শূন্য দিব না আমরা। তাহলে এখানে 24 আর নিচে হচ্ছে 99। এটাকে এই টাইপের অ্যান্সার থাকলে এটাই অ্যান্সার হয়ে যেত, যেহেতু এই টাইপের অ্যান্সার নেই, একটু ছোট করে দেন। 3 দিয়ে দেখতে পাচ্ছি 3 8 24 হয়, 3 33 হচ্ছে 99 হয়, অর্থাৎ 33 আর উপরে হচ্ছে 8। এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আমি কি ফার্স্ট যাচ্ছি? আমার তো মনে হয় না। এর চেয়ে সহজ ভাবে, আমি এক একটা জিনিস 3-4 বার করে বুঝাচ্ছি, তারপরও যদি বলেন ফার্স্ট হচ্ছে, তাহলে বাকিদের কি অবস্থা বলেন তো? আপনারা কি আমার সাথে আছেন? বাকিদের কি অবস্থা? একজন বলছে আমি একটু ফার্স্ট যাচ্ছি মনে হচ্ছে। বাকিদের কি অবস্থা একটু বলেন তো? বাকিদের কি অবস্থা? আমি কি ফার্স্ট যাচ্ছি? বাকিরা একটু কমেন্টস করবেন তো, ঠিক আছে কিনা, নাকি আরো স্লো করতে হবে? আমি বাকিদের ভোট নিয়ে দেখি একটু। ওকে, ঠিক আছে, একজন বলছে ঠিক আছে, আরেকজন বলছে অদিত রায় ভাই বলছে ঠিক আছে। আচ্ছা, আসেন তাহলে আমরা সামনে আগাই। এক একটা জিনিস আমি 3-4 বার করে বুঝাচ্ছি, এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার মনে হয় না যে আপনারা, ওকে ঠিক আছে। দেখেন ভগ্নাংশের গুণ, তাহলে ভগ্নাংশের গুণ করব কিভাবে আমরা? দেখেন এখানে 0.1, 3.33, 7.1, রাইট? তো এটাকে আমরা গুণ করব কিভাবে? গুণ করার জন্য আমরা এই সংখ্যাগুলোকে, দশমিক আছে কিন্তু আমরা দশমিক না পূর্ণ সংখ্যা ধরবো। যেমন এখানে আছে 333, এখানে আছে হচ্ছে 333, আর এখানে আছে হচ্ছে 71, এখানে আছে হচ্ছে 1। তো 1 দিয়ে গুণ করার যে কথা না করা একই কথা। আমরা 333 কে হ্যাঁ, এই যে শাহিনুর ভাই একটা কথা বলছে, দেখেন আমরা এর চেয়ে যদি স্লো বুঝাতে যাই তাহলে এক একটা চ্যাপ্টারে আমাদের মনে হয় যে কয়েক ঘন্টা লাগাতে হবে, ঠিক আছে? এর চেয়ে স্লো ভাবে আসলে কিন্তু ইয়া করা যায় না। আচ্ছা যাই হোক, দেখেন খেয়াল করেন। তো আমরা কি করব? আমরা এই পূর্ণ সংখ্যাগুলোকে আগে হচ্ছে গুণ করব, ঠিক আছে? তাহলে 333 আর নিচে হচ্ছে 71। যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখেন তো? 1 দিয়ে গুণ করলে 3 একে 3, 3 একে 3, 3 একে 3। 7 দিয়ে গুণ করলে 3 7 21 এর 1 হাতে 2, 3 7 21 আর 2 23 এর 3 হাতে 2, 3 7 21 আর 2 হচ্ছে 23। তাহলে এখানে 3, 3 একে 4, 3 3 6, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2। এতটুকু আমার মনে হয় সবাই পারবো আমরা, তাই না? গুণ করা যদি এখন বলেন যে স্যার গুণটা কেমন হচ্ছে শিখাই দেন, তাহলে আমি মাপ চাই আপনাদের জন্য, আমি না, ঠিক আছে? কারণ এই জিনিসও যদি বোঝানো লাগে এখন, তাহলে কিন্তু আর কিছু করার নেই। এটলিস্ট এই জিনিসটা জানা উচিত। এরপরে কাজকে আমাদের এতটুকু করার পরে, মানে পূর্ণ সংখ্যাগুলো গুণ করব। গুণ করার পর আমরা দেখবো দশমিকের পরে কয় ঘর আছে। দশমিকের পরে এখানে 1 ঘর, এখানে 2 ঘর। আমি হিসাব করব, এখানে 1 ঘর আছে, এখানে 2 ঘর আছে, তাহলে 3 ঘর, এখানে 1 ঘর, মোট 4 ঘর। মোট 4 ঘর। আমরা 4 ঘর হচ্ছে ডান পাশ থেকে বামে আসবো, ডান পাশ থেকে 1 2 3 4, এই 4 ঘর পরে দশমিক দিব। যেহেতু 4 ঘর, আমরা ডান পাশ থেকে 4 ঘর পরে হচ্ছে দশমিক, তাহলে 2.3643 এই টাইপের অ্যান্সার খুঁজবো। দেখেন তো 2.36 এখানে অলরেডি গতে আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে বলেন তো এটা বুঝেছেন কিনা? বুঝলে একটু কষ্ট করে সি লিখবেন, ঠিক আছে? এটা যদি বুঝে থাকি তাহলে বুঝলে একটু কষ্ট করে সি লিখবেন। আসেন, এর চেয়ে যদি স্লো পড়াইতে হয় তাহলে অনেকে যারা আছেন একটু একটু বুঝে তাদের জন্য অনেক ইয়ে হয়ে যাবে। আর এর চেয়ে স্লো আসলে পড়ানো যায় না, ঠিক আছে? হ্যাঁ, যদি ওইটা বুঝে থাকেন এই প্রশ্নটা অ্যান্সার করেন। দেখেন কারো যদি আগেরটা বুঝতে সমস্যা হয় এটাই ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? কারণ আমরা একই জিনিস, দেখেন ওইটা ছিল 41, এটা হচ্ছে 40, ঠিক আছে? তাহলে দেখেন আমি বলছিলাম কি, আমরা এটাও করে দিচ্ছি। আমি দেখেন আমরা পূর্ণ সংখ্যাগুলো আগে গুণ করবো। তাহলে এখানে পূর্ণ সংখ্যা 1, এখানেও পূর্ণ সংখ্যা 1, এখানেও পূর্ণ সংখ্যা 1। তাহলে 1 দিয়ে যতই গুণ করে সেটার মান তো 1ই হয়, তাহলে 1 লিখবো আমরা, ঠিক আছে? এবার দেখবো দশমিকের পরে কয় ঘর আছে। এখানে 3 ঘর, এখানে 2 ঘর, 5 ঘর, এখানে 1 ঘর, মোট 6 ঘর। তাহলে এখানে 6 ঘর আমরা, তাহলে একটা ঘর অলরেডি আছে, তাহলে বাকি 5টা ঘর 5টা শূন্য দিয়ে পূরণ করব।
এই 5টা শূন্য দিয়ে পূরণ করার পর দশমিক দিয়ে দিব, এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাহলে এখানে দশমিকের পরে 2 4 5টা সংখ্যা, তারপরে হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এবার কি বুঝছি ভাইয়া বলেন তো, এবার বুঝছি কিনা? সবাই একটু কষ্ট করে লিখতে হবে, এবার বুঝছি কিনা, এবার বুঝছি, পারবো তো? এই টাইপের প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবো তো? আমার আর করানো লাগবে? ইনশাল্লাহ আমার মনে হয় না এরপর আর করানো লাগবে। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন আমরা নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্নটা এবার এটা আপনারা করবেন, দেখেন 2বার আসছে, 2টা বিসিএস এ আসছে, এটা আপনারা করেন, আপনাদের জন্য এই প্রশ্নটা একই জিনিস। 39ও আসছে, 37ও আসছে, এটা আপনারা করেন, এটা করেন তো একটু ভাইয়া, এটা করেন তো, এটা করে একটু অ্যান্সারটা ঝটপট বলে দেন, একটু ঝটপট বলে দেন। হ্যাঁ একটু বলবো আমরা সবাই, একটু একটু এটা করে আমরা একটু অ্যান্সারটা বলবো। আচ্ছা, একজনের অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে, শাহিনুর ইসলাম আপনার অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে। বাকিদের কি অবস্থা দেখি, বাকিদের কি অবস্থা? মাশাআল্লাহ, হ্যাঁ একটু অ্যান্সারটা লিখতে হবে। হ্যাঁ, মুজাহিদুল ইসলাম রিপন ভাই আপনার উত্তর সঠিক হয়েছে। দিলরুবা খানম আপনার অ্যান্সার সঠিক হয়েছে, তার মানে রাইট। আচ্ছা, অনেকে সবাই ক লিখতেছে দেখে আমি ক লিখে দেবো, এটা করলে কিন্তু হবে না। বুঝছেন কিনা একটু খেয়াল রাখেন, না বুঝলে বলিয়েন কিন্তু। যেমন দেখেন আমি বলছি পূর্ণ সংখ্যাগুলো আগে গুণ করব, তাহলে এখানে আছে 4, এখানে আছে 2, এখানে আছে হচ্ছে 8, 4 দোকানে 8, 8 আর 64, ঠিক আছে, আমরা হচ্ছে 64 নিলাম। এবার দেখবো দশমিকের পরে কয় ঘর আছে, 2 ঘর, 2 ঘর, 4 ঘর আর 1 ঘর, 5 ঘর। আমি 5 ঘর পূরণ করব, তাহলে এখানে 2 ঘর আছে আর 3 ঘর পূরণ করবো, 3টা শূন্য দিয়ে দশমিক দিয়ে দিব, এই যে শেষ অ্যান্সার। ঠিক আছে, রাইট। আমি পরের প্রশ্ন যাব, এটা আর আমি করাবো না, আপনারা করবেন বাসায়, আপনারা করবেন, ঠিক আছে, এটা আর আমি করাবো না। এই টাইপের গুণ বইয়ের মধ্যে আছে, অসংখ্য আছে, দেখবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এরপর আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। এবার আসেন আমরা একটু ভাগ করব, গুণ সাথে ভাগ, ঠিক আছে, একসাথে থাকবে, গুণ অথবা ভাগও থাকবে। তো এইটা আমরা কিভাবে সলভ করবো? এই আগেরটার মতোই আমরা প্রথমে উপরে আগে গুণ করে নিব। তাহলে উপরে আগে যদি আমরা গুণ করি, দেখেন তো আমরা প্রথমে পূর্ণ সংখ্যাগুলো গুণ করব, 4 5 আর 2, 4 5 আর 20, 20 দোকানে হচ্ছে 40, ঠিক আছে। দশমিকের পরে কয় ঘর, 2 ঘর, 2 ঘর, 4 ঘর, 1 ঘর, 5 ঘর, তাহলে 2 ঘর আছে, 3টা শূন্য দিয়ে পূরণ করলাম, আর নিচে 0.01 আছে। এতটুকু কাজ তো আমরা একটু আগেই করে আসছি, রাইট। এখন আমাদের কাজ হচ্ছে আরেকটা লাইন করা। আরেকটা লাইন কিভাবে করব? এবার দশমিক গুলোকে ভাঙবো, এটাও আমরা শিখেছি। এটা ভাঙতে হলে আমরা পূর্ণ সংখ্যাটা লিখবো, যেমন 40টা লিখবো আগে। 40 যদি লিখি, তার নিচে বিপরীত পাশে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যতটা সংখ্যা ততটা শূন্য, 3টা 4টা 5টা, তাহলে 5টা সংখ্যার জন্য 5টা শূন্য, ঠিক আছে। একইভাবে আমরা যখন নিচেরটা নিয়ে কাজ করব, নিচের পূর্ণ সংখ্যাটা লিখবো, তার বিপরীতে দশমিকের জন্য একটা 1, 2টা সংখ্যার জন্য 2টা শূন্য, ঠিক আছে। তাহলে এই 2টা শূন্য, এই 2টা শূন্য কেটে দেন, এই শূন্য কেটে দেন, তাহলে থাকে 4 আর নিচে 100, এই যে 4 আর নিচে হচ্ছে আমাদের 100। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 0.04, এটা লিখতে পারি। কেমনে লিখি দেখেন, এটাকে ভাঙলে আবার এটা পাই কিনা, এই যে এখানে উপরে লিখবো 4 পূর্ণ সংখ্যা, নিচে হচ্ছে দশমিকের জন্য একটা 1, 2টা সংখ্যার জন্য 2টা শূন্য, এই যে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। বুঝেছি কিনা বলেন তো? এটা বুঝেছি কিনা? এটা বুঝেছি আমরা? এটা বুঝেছি কিনা একটু বলেন তো ভাইয়া। ভাগটা পারবো কিনা? তাহলে ভাগটা পারবো কিনা বলেন তো? এইটা পারবো কিনা? এরপরে তো আমরা আরেকটা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, ঠিক আছে। এটা পারবো কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ, একটু কষ্ট করে ইনশাল্লাহ লিখবো, ঠিক আছে, ইনশাল্লাহ। একজন বলছে না স্যার, সহজ সমাধান সহজেই বলে সমস্যা নেই, আমরা আরেকটা করলে ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। ওকে ওকে, আসেন। কে বলছে না? শ্রাবণী নিপা, আপনি পরেরটাতে অ্যান্সার করবেন, ঠিক আছে।
দেখি পরেরটাতে আপনি ক্লিয়ার হন কিনা, এরপরে ক্লিয়ার হন কিনা, এরপরে আপনি আবার অ্যান্সার করবেন। ঠিক আছে, এবার আসেন। আচ্ছা দেখি আমরা এই প্রশ্নটা দেখি। দেখেন শ্রাবণী আপু আপনি ভালো করে খেয়াল করেন। দেখেন আমরা প্রথমে কি করব, গুণ করব। তাহলে 3 4 12 মানে পূর্ণ সংখ্যাগুলো গুণ করব। এখানে পূর্ণ সংখ্যা 4 আর 3 1, তাহলে 3 4 12 একে এই যে 12। দশমিকের পরে 3 ঘর আছে, 2 ঘর আছে, 3 2 5 ঘর আর 1 ঘর, মোট 6 ঘর। তাহলে এখানে 2টা সংখ্যা আছে আর 4টা সংখ্যা, 4টা শূন্য দিয়ে আমরা পূরণ করব, দশমিক দিব। শেষ, গুণ করা শেষ। নিচেও ঠিক একইভাবে 6 একে 6, ঠিক আছে। দশমিকের পরে 2 ঘর 2 ঘর 4 ঘর, তাহলে 3টা শূন্য, একটা সংখ্যা আছে, তাহলে বাকি 3টা শূন্য দিলে 4 ঘর হচ্ছে। এই এতটুকু শেষ, এতটুকু শেষ। এবার কাজ হচ্ছে কি, জাস্ট হচ্ছে এটাকে নরমালাইজ করে ফেলা। তাহলে নরমালাইজ করলে আমরা কি করব, প্রথমে উপরে 12 লিখবো। উপরে যদি 12 লিখি, তার বিপরীতে নিচে দশমিকের জন্য একটা 1, এই যে দেখেন 4টা 2টা 6টা সংখ্যার জন্য 6টা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য। ঠিক একইভাবে নিচে আমরা 6 লিখবো, এই যে 6। আর উপরে তার বিপরীতে উপরে দশমিকের জন্য একটা 1, তাহলে 3 4টা সংখ্যার জন্য 4টা শূন্য দিব, 3টা 4টা শূন্য। এই 4টা শূন্য, এই 4টা শূন্য কেটে দেন। ঠিক আছে, তাহলে এখানে 6 দিয়ে 12 রে কেটে দেন, 6 দোকানে 12। তাহলে উপরে থাকলো 2, নিচে থাকলো হচ্ছে আমাদের 100। তাহলে 2 ডিভাইডেড বাই 100 মানে কি, আমরা জানি 0.02 লিখতে পারি এটাকে। ঠিক আছে, 0.02। তাহলে মানে আমাদের খ হচ্ছে এখানে অ্যান্সার। দেখছেন কত ইজি। এবং এটা কিন্তু 1909 আসছে, 12তেও আসছে এই প্রশ্নটা। এইবার বলেন শ্রাবণী আপু আপনি বুঝেছেন কিনা, এবার বলেন, একটু কমেন্ট করেন আপনি বুঝেছেন কিনা। স্পেশালি আমি আপনার কাছে শুনতে চাই, এবার পারবেন কিনা, ভগ্নাংশের ভাগ আসলে পারবেন কিনা, বলেন তো পারবেন কিনা। শ্রাবণী আপু আমি আপনার শুনতে চাচ্ছি, এটা পারবেন কিনা। এখন বুঝছি স্যার, মাশাআল্লাহ, এই যে ঠিক আছে, এখন বুঝছি না, ঠিক আছে, ভেরি গুড। আসেন আমরা নেক্সটে যাই। বাকিদের আর কারো কোনো সমস্যা আছে ভাগে? আমি আর দেখাবো না, আর সম্ভব নেই। ঠিক আছে, একই জিনিস বারবার দেখানো যায় না ভাইয়া। রাইট, ইনশাআল্লাহ আমি আর এই ভাগ দেখাচ্ছি না, আপনারা করবেন। ঠিক আছে, আর ভাগ দেখাচ্ছেন। এই যে অসংখ্য ভাগ আছে প্রাথমিক, প্রত্যেকটা প্রাইমারিতে আসছে, এগুলো প্রত্যেকটা প্রাইমারিতে আসছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন। আবার কে বলছে না, এইবার না বললে কিন্তু হবে না, এবার কিন্তু না বললে হবে না নার্গিস বেগম, তাহলে একটু দেখতে হবে। এরপরে যদি না বোঝেন তাহলে আমি বলবো যে আর সম্ভব না। আর আপনার মানে এরপরেও যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের অন্য পথ ধরতে হবে। আসলে চাকরি এত সহজ না এখন, প্রাইমারির চাকরিতে এখন প্রাইমারিতে ঢাকা ইউনিভার্সিটির ভুরি ভুরি পোলাপান পরীক্ষা দেয়। তার মানে এখন কিন্তু আগের মতো এত সহজ নেই। আপনার যদি মাথায় এরপরে না ধরে এটার পিছনে সময় ইনভেস্ট করার কোনো মানে হয় না। আপনি অন্যদিকে ট্রাই করেন। ঠিক আছে, অন্যদিকে ট্রাই করতে হবে। যদি এরপরেও যদি না বুঝে তাহলে আমাদের শুনেন একটা জিনিস কি, ব্রেনকে কখনো প্রেসারাইজ করা যাবে না। আপনার ব্রেন এটাতে পারতেছে না, তার মানে আপনি এখানেই পড়ে থাকবেন, এটার কোনো মানে হয় না। আপনি অন্যদিকে ট্রাই করতে পারেন, কিন্তু একটা তো ক্যাপাবিলিটি থাকতে হবে। আপনার চাকরি পাওয়ার জন্য মিনিমাম যে ইয়াটা লাগবে সেই জিনিসটা আপনার থাকতে হবে। কিছু মুখস্থ রাখা, কিছু জিনিসগুলো বোঝা, এই জিনিসটা যদি লজিক ধরতে পারাই, যে জিনিস যদি না পারি, আমাদের জন্য পড়াশোনাটা না করে আমরা অন্য কিছু শিখি, কাজ শিখে। বাংলাদেশে এমনও মানুষ আছে পড়াশোনা জিরো পারে না, কিছুই পারে না, তারা হচ্ছে কোটিপতি, এরকমও আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরকম অনেক আছে। সো আপনার অন্যদিকে ট্রাই করতে হবে। ঠিক আছে, আসেন আমরা পরের ইয়াতে যাই। এবার আসেন বড় ছোট দেখবো আমরা। হ্যাঁ, বড় ছোট। এবার আসেন বড় ছোট দেখবো আমরা। বড় ছোট, আচ্ছা ওই যে বলছিলাম যে এরকম বলছে নিচে কোনটি সবচেয়ে ছোট, এখানে 4টা ভগ্নাংশ দেওয়া আছে, বলছে কোনটা ছোট কোনটা বড় বের করেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করব, একটার সাথে আরেকটা কম্পেয়ার করব। প্রথমটাতে দেওয়া আছে 2 আর নিচে হচ্ছে 11। তারপরে খ নাম্বারে দেওয়া আছে 3 আর নিচে হচ্ছে আমাদের 11। ঠিক আছে, আমরা বলবো কোনটা ছোট বের করব। তাহলে ছোট বের করতে হলে আড়াআড়ি গুণ করবেন। আড়াআড়ি বা একটু খেয়াল করেন, তাহলে 3 11 যদি গুণ করে 33, এখানে কর্নারে 33 লিখেন। আবার এই যে 2 আর 11 দোকানে কত 22, এই পাশে হচ্ছে 22 লিখেন। দেখেন তো ছোট কোনটা, 33 ছোট নাকি 22 ছোট? অবশ্যই 22 ছোট। তার মানে এই দুইটা ভগ্নাংশের মধ্যে এইটা ছোট, এটা ছোট। আমরা তো সবচেয়ে ছোট বের করবো, আরো দুইটা রয়ে গেছে না? তাহলে এটার সাথে এবার 2 আর 11, এটার সাথে এবার তৃতীয়টা কম্পেয়ার করেন। 2 আর নিচে হচ্ছে 13। তাহলে 11 দোকানে কত 22, 13 দোকানে কত
26। এবার ছোট কোনটা ভাইয়া? এটা ছোট, রাইট? এই দুইটার মধ্যে মানে এই তিনটার মধ্যে এবার সবচেয়ে ছোট হচ্ছে এইটা, মানে 2/13। ঠিক আছে, তাহলে 2/13 সাথে আমরা আরেকটা সংখ্যা বাকি আছে 4, এই যে 4 আর হচ্ছে 15। এবার এটা একটু কম্পেয়ার করি, তাহলে 15 দোকানে কত? 30। 4 13 কত? 52। 52 ছোট নাকি 30 ছোট? অবশ্যই 30 ছোট, তার মানে সবচেয়ে ছোট হচ্ছে আমাদের এটা, তার মানে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। পিডিএফ চেয়ে নিন, আপনাদের স্যারের কাছে দেওয়া আছে, আপনারা পিডিএফ স্যারের কাছ থেকে নিয়ে নিন, কোনো সমস্যা নেই, আমাদের দেওয়া আছে, আপনারা অ্যান্সার করতে পারবেন। বুঝছি, এটা বুঝছি, বলেন তো? এটা বুঝলে একটু কষ্ট করে সি লিখতে হবে। এটা বুঝছি কিনা বলেন তো? এটা বুঝছি, এটা বুঝেছি কিনা সবাই একটু বলতে হবে। ঠিক আছে, এটা বুঝেছি কিনা? বড় ছোট? ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ, মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে ঠিক আছে। এবার আচ্ছা, একটা আমরা তো কয়েকটা করব, দেখেন আরেকটা, যদি এখনো কারো কোনো কনফিউশন থাকে নেক্সট আরেকটা দেখেন, আপনি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, আপনি এখনই ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখেন, খেয়াল করেন, বলছে নিচে কোন ভগ্নাংশটি এই যে 2/3 থেকে ছোট। তাহলে আমরা এবার এইটা দিয়ে প্রত্যেকটাকে কম্পেয়ার করবো যে কোনটা এইটা থেকে ছোট, মানে এটা থেকে ছোট হইলে আমরা এটা নিব। তাহলে দেখেন 2 আর নিচে হচ্ছে 3, আমরা প্রথমটা নিব 7 আর হচ্ছে 8, দেখি ছোট পাই কিনা। 3 7 21, 8 দুকোণে 16। এটা কিন্তু বড়, 21 কিন্তু বড়, তার মানে এটা থেকে এটা বড়, আমরা বড়র গুলা নিব না, তার মানে এটা অ্যান্সার না। এবার আসেন 2 আর নিচে 3, এটাকে আমরা কত? 5 আর নিচে হচ্ছে 6। তাহলে দেখেন 3 5 15, 6 দোকানে 12। তাহলে দেখেন এটা বড়, এখনো বড়, তার মানে এটা থেকে বড়, তার মানে এটা কিন্তু অ্যান্সার না। এবার দেখেন আবার নেন 2 নিচে হচ্ছে 3, তাহলে এটা সাথে আমরা 3 আর নিচে হচ্ছে 4। ঠিক আছে, এই যে 3 3 9, 4 দোকানে 8, এটা হচ্ছে বড়, তাহলে এখান থেকে এখনো কিন্তু এটা বড়, তাহলে এটা হচ্ছে বড়, এটাও কিন্তু অ্যান্সার না। তাহলে আমরা বলতে পারি অ্যান্সার হচ্ছে এটা। কেমনে এটা দেখেন তো? 2 আর নিচে 3 আর হচ্ছে উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 5, দেখেন তো 5 দোকানে 10, 3 3 9। দেখেন এবারে কিন্তু এইটা এটা নয়, এটা থেকে এটা ছোট, তার মানে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, এবার কি বুঝেছি ভাইয়া? এবার বুঝেছি কিনা? আবার বুঝলে একটু কষ্ট করে সি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ সি একটু লিখবো আমরা সবাই। ঠিক আছে, এবার দেখি কে বুঝে নাই। এবার কি কেউ আছেন যে আমরা বুঝতে পারি নাই? এবার কি কেউ আছে? ওকে ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন, এই হচ্ছে ব্যাপার। তো আমরা নেক্সটে চলে যাব, আমি আর এখানে দীর্ঘায়িত করব না সময়। আচ্ছা আসেন, তো এখানে কোনটা সবচেয়ে বড়? এবার আমরা বড়টা বের করব, আপনারা আশা করি পারবেন, আমি এটা আর দেখাচ্ছি না, এগুলো নিজে নিজে করবেন, বাসায় বসে বসে এখন প্র্যাকটিস করবেন। ঠিক আছে, কোনটি সবচেয়ে বড়, ওই যে একটার সাথে আরেকটা কম্পেয়ার করে দেখবেন কোনটা বড় কোনটা ছোট, অ্যান্সার দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। ওকে, আচ্ছা, এই যে সরল, এবার আছে সরলে খালি একটা জিনিস আমি বলবো এখানে, এটা তো আমরা ছোটবেলায় পড়ে আসছি, এখানে আসলে বোঝানোর মতো তেমন কিছুই নেই। আমরা জানি সরলের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয়, একটা সূত্র মাথায় রাখতে হয়। সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হচ্ছে এটা, BODMAS, বদমাস। ঠিক আছে, বি মানে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। ও হচ্ছে অফ, মানে এর কাজ করতে হয়। তারপরে হচ্ছে ডিভিশন, ডিভিশন ডিভিশন মানে হচ্ছে ভাগের কাজ করতে হয়। মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ করতে হয়। এ দিয়ে এডিশন মানে তারপরে হচ্ছে যোগের কাজ করতে হয়। সর্বশেষ সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগের কাজ করতে হয়। ঠিক আছে, এই জিনিসটা বুঝলে কিন্তু আমরা সরলীকরণ আসলে আমরা কিন্তু অ্যান্সার করতে পারি। ঠিক আছে, ওকে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু এখানে আমাদের শুধু ব্র্যাকেটই আছে আর এখানে কি বলে প্লাস মাইনাস দিয়ে আছে, সো এখানে আর অত কিছু করার ইয়া নাই। আমরা যদি দেখি প্রথমটা, তাহলে এখানে 3টা সংখ্যা গুণ, মানে 3টা মাইনাসের 1। তাহলে আমরা জানি যে বিজোড় সংখ্যক সংখ্যাকে যদি মাইনাস থাকে তাহলে গুণ করলে অবশ্যই সেটা মাইনাসই থাকে, আর 1 3টা গুণ করলে একই হবে। এখানে মাঝখানে প্লাস আছে, তাহলে এখানে যদি আমরা এই দুইটাকে গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1 গুণ করলে 1 হয়ে যাবে, তাহলে 1 প্লাসে মাইনাসে কাটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, তো এখানে এটা আলাদা করে বোঝানোর কিছু নেই, তো একটু সরলীকরণের ক্ষেত্রে জাস্ট এই সূত্রটা একটু মাথায় রাখবেন। যদিও এগুলা পরীক্ষা খুব বেশি আসার মতো না এখন,
BODMAS, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমরা নেক্সটে যাব। আমরা এটা একটু দেখি, এই সরলীকরণটা একটু দেখি। দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে 2/3 ভাগ আছে, এরপরে এর আছে। তাহলে আমরা কি করবো, আগে এর এর কাজ করবো, আগে এর, ঠিক আছে। তাহলে এর এর কাজ করলে আমরা জানি যে যদি আমাদের এর এর কাজ করি, যে এটা হচ্ছে এর যে কথা গুণন করা, গুণ থাকা একই কথা, তাহলে আমরা আলাদাই কি করব, যদি কাটাকাটি যায় কাটাকাটি করবো, না হলে উপরে নিচে আলাদা আলাদা গুণ করবো। তাহলে 5 দিয়ে যদি 20 কাটি, 4 5 20, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 2, নিচে হচ্ছে 3, এখানে ভাগ, পরে আছে 4 4 16, আর নিচে হচ্ছে আমাদের 21। তাহলে ভাগের কাজ করতে হলে 2 3, আমরা গুণ দিলে উল্টে যায়, তাহলে এখানে উপরে হবে 21, নিচে হবে 16, ঠিক আছে। 3 7 21, আর হচ্ছে 8 2 16, তাহলে 7, আর নিচে হচ্ছে 8। এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। বুঝছি? এটা বুঝছি কিনা বলেন তো? বুঝে থাকলে একটু কষ্ট করে সি, এটা বুঝছি কিনা বলেন তো? এই সরলীকরণটা বুঝেছি কিনা, এটা বুঝেছি কিনা? যদি বুঝে থাকি একটু কষ্ট করে সি লিখবো। আচ্ছা, ঠিক আছে। রাইট, এবার আসেন আমরা পরের প্রশ্নটা দেখি। এটা আমি আর করাবো না, এটা আপনারাই করে নেবেন, ঠিক আছে। আগে ব্র্যাকেটের কাজ করবেন, ব্র্যাকেটের কাজ করার পর তখন গুণ হবে, তখন আগে এরপরে গুণের কাজ আসবে, লাস্টে হচ্ছে ভাগের কাজ করবেন। কি বলে, বিওডি ডিভিশনের কাজ করবেন, তারপর হচ্ছে গুণের মাল্টিপ্লিকেশনের কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন আমরা পরের প্রশ্নটা দেখব। এই যে দেখেন, যত তত, ঠিক আছে, যত তত, এই টাইপের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব। দেখেন, খেয়াল করেন, বলছে একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট। তাহলে যত তত যদি থাকে, দেখেন খেয়াল করেন, 650 থেকে যত বড়, আগে বেসিকটা বোঝার চেষ্টা করেন। একটা নাম্বার মনে করেন 650 থেকে আপনার ধরেন যে 50 বড়, 650 থেকে 50 বড়। আবার বলছে 820 থেকে ততই ছোট, মানে 820 থেকে ওই 50ই ছোট। তার মানে ঘুরে ফিরে যতটুকু বাড়ালেন ততটুকুই কিন্তু কমাচ্ছে এটা, রাইট। তার মানে এই ক্ষেত্রে একদম মিডল পয়েন্টটা বের করার জন্য আমাদের সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে দুইটা নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেওয়া। অর্থাৎ যখনই যত তত থাকবে, তাহলে কি করব আমরা, নাম্বার যে দুইটা থাকবো এটা দুইটা নাম্বার যোগ করব, 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ 650 যোগ হচ্ছে 820, নিচে হচ্ছে 2, অর্থাৎ 2 দিয়ে আমরা কি করে দেব, ভাগ করে দেব, ঠিক আছে। তাহলে যদি ভাগ করে দেই, তাহলে আগে যোগ করে 0, তাহলে 2 আর 5 হচ্ছে 7, আর 8 এর 6 হচ্ছে 14। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 7 দুগুণে 14, তারপরে হচ্ছে আমাদের 3 দুগুণে 6, 1 0, তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ 735 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। অর্থাৎ ঘ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। বুঝেছি? এটা বুঝেছি কিনা, যত ততর অঙ্কটা বুঝেছি কিনা বলেন তো? এটা পারবো কিনা? এটা পারবো সবাই বলেন তো? এটা যদি পেরে থাকি তাহলে একটু কষ্ট করে সি, আবার একটু কষ্ট করে সি লিখতে হবে, ঠিক আছে। একটু কষ্ট করে সি লিখতে হবে। ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে ওই একই জিনিস দেখেন, 100 থেকে যত বড়, 320 থেকে তত ছোট। জাস্ট দুইটা যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, দুইটা যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, ঠিক আছে। আচ্ছা, একটা নাম্বারের মিডল পয়েন্ট বের করার সিস্টেমটা কি দেখেন, খেয়াল করেন। মনে করেন 6, একজন বলছে 2 কেন, 2 এর কারণটা হচ্ছে দেখেন, মনে করেন 6, তারপরে হচ্ছে 8, এই দুইটা নাম্বারের মাঝখানের নাম্বারটা মানে মিডল পয়েন্টটা বের করার সিস্টেমটা কি? বের করার সিস্টেম হচ্ছে, আমরা জানি নরমালি কি করি, আমরা যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 8 এ 6 14, 14 কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে, 7। দেখেন তো 6 এবং 8 এর মাঝখানে 7 পাই কিনা, অবশ্যই 7। এই যে দেখেন 7 পাইলাম। এই কারণে আমরা কি করি, মাঝখানে আমরা গড় বের করছি না ছোটবেলা, ওই গড় বের করার সময় কিন্তু আমরা কি করতাম, মাঝখানে নাম্বারটা যদি বের করতে চাইতাম, আমরা কি করতাম, এরকম দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিতাম, তাহলে কিন্তু মিডল পয়েন্ট একদম মাঝখানে নাম্বারটা পাইতাম আমরা, ঠিক আছে। তাহলে এই কারণে আমরা 2 দিয়ে ভাগ করেছি। ওকে ভাইয়া, রাইট। এবার আসেন আমরা যদি এইটা দেখি, এই প্রশ্নটা দেখেন, এখানে কি বলছে, এখানে বলছে যে x ডিভাইডেড বাই y এর সাথে কত যোগ করলে, খেয়াল করেন মুখস্থ করতে যায় না, কত যোগ করলে যোগফল হবে y বাই x। আচ্ছা,
এখানে দেওয়া আছে x/y, এর সাথে কত যোগ করলে, এটা তো আমি জানি না, জানি তাহলে আমি একটু ধরে নিই, মনে করেন আমি a যোগ করলাম, তাহলে a যদি যোগ করি যোগফল কত হবে বলছে y/x, যেভাবে বলছে সেভাবে একটু সাজালাম আমরা, ঠিক আছে, যেভাবে বলছে সেভাবে একটু সাজালাম। তাহলে যা যোগ করছি মানে a যদি যোগ করে থাকে এটার মানে তো আমরা বের করবো, রাইট? তাহলে আমি যদি a এর মান বের করি তাহলে এই যে x/y এটা কি ওই পাশে দিয়ে দিব, তাহলে এই পাশে দিলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে y/x আছে, মাইনাস হয়ে যাবে x/y, ঠিক আছে। লসাগু করেন, এখানে হবে xy, তাহলে x ভাগ হয়ে যাবে, তাহলে y² থাকবে, মাইনাসের হচ্ছে y ভাগ হয়ে যাবে x²। এই যে এটাই হচ্ছে আমাদের এখানে ভাইয়া, এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। পারবো বুঝছি, এটা কি বুঝছি? না বুঝলে সমস্যা নেই, বলবেন, আবার বুঝাবো, সমস্যা নেই। বলেন এটা বুঝেছেন কিনা, এটাও বুঝেছেন কিনা একটু বলেন তো। এটা বুঝেছি কিনা আমরা একটু সবাই একটু কমেন্টস করব, হ্যাঁ, একটু কষ্ট করে সবাই একটু কমেন্টস করব। ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। এবার আপনার রেসপন্স খুব ভালো পাচ্ছি আপনাদের, ঠিক আছে, মাশাআল্লাহ। আসেন আমরা নেক্সটে যাব। এবার আসেন ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা এই টাইপের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব? ক্রমিক সংখ্যা আগে প্রথমে আমরা যেটা করব, ক্রমিক সংখ্যা জিনিসটা কি সেটাকে বের করব। ক্রমিক মানে হচ্ছে ক্রম, একটা সিরিয়াল থাকবে। মনে করেন একটা নাম্বার 5, 5-এর পরে অবশ্যই ক্রমিক সংখ্যা যদি হয় তাহলে 5-এর পরে অবশ্যই 6 হবে, তারপরে অবশ্যই 7 হবে, তারপরে অবশ্যই 8 হবে। একটা নাম্বার যদি ধরেন 70 হয়, তারপরে ক্রমিক সংখ্যা অবশ্যই 71 হবে, তারপরে ক্রমিক সংখ্যা অবশ্যই 72 হবে, মানে ক্রমটা ঠিক থাকবে, ঠিক আছে, ক্রমটা ঠিক থাকবে। আপনার একটা নাম্বার যদি মনে করেন যে 102 হয়, তারপরে ক্রমিক সংখ্যা অবশ্যই 103 হবে, তারপরে ক্রমিক সংখ্যা অবশ্যই 104 হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা ভালো শিক্ষক পেয়েছি। যাই চেষ্টা করছি আমরা, সমস্যা নেই ইনশাল্লাহ। এই ম্যাথ অন্য টিচার আসলেও ভালোই বুঝাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে ভাইয়া। আর রিপন ভাইকে ধন্যবাদ। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এগুলো হচ্ছে আমাদের ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে ক্রমটা ঠিক থাকবে। এখন কথা হচ্ছে আমরা তো এখানে জানি না যে ক্রমিক সংখ্যা কোনটা। আমাকে বলছে 2টা ক্রমিক সংখ্যা নিবেন, এই 2টা ক্রমিক সংখ্যার বর্গ করবেন, তারপরে অন্তর মানে বিয়োগ করবেন। তাহলে আমরা যদি একটা ক্রমিক সংখ্যা মনে করেন x ধরলাম, তাহলে আরেকটা ক্রমিক সংখ্যা, তারপরে ক্রমিক সংখ্যাটা কত হবে? অবশ্যই x+1 হবে। ওই যে একটু আগে বলছিলাম যে একটা সংখ্যা যদি 5 হয়, তারপরে সংখ্যাটা অবশ্যই 6 হবে, মানে 1 বেশি হবে। তাহলে একটা সংখ্যাকে আমি যদি x ধরি, তারপরে ক্রমিক সংখ্যাটা তার চেয়ে অবশ্যই 1 বেশি হবে, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের 2টা ক্রমিক সংখ্যা নিলাম। এখন বলছে এই 2টা সংখ্যার কি করবেন আপনি? বর্গ করেন, বর্গ স্কয়ার করেন। তাহলে এই যে 2টা সংখ্যাকে আমরা কি করলাম? স্কয়ার করলাম। করার পরে এবার কি করবে? অন্তর মানে বিয়োগ করবেন। তাহলে এবার বিয়োগ করার ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবো, বড় সংখ্যাটা আগে লিখবো, তারপর ছোট সংখ্যাটা, নাইলে মাইনাস আসতে পারে। তো এই কারণে আমরা কি করি, এটা বড় না ভাইয়া, কারণ এটা থেকে 1 বড়, এটা রাইট, এটা আমাদের বড় সংখ্যা। তাহলে আমরা বিয়োগ করার ক্ষেত্রে এই যে x+1² এটা আগে লিখবো, মাইনাসের x² এটা লিখবো। লিখার কারণটা হচ্ছে মাইনাস এড়ানোর জন্য। আমরা ছোটবেলাও কিন্তু বিয়োগের সময় বড় সংখ্যাটা উপরে লিখতাম, নিচে ছোট সংখ্যাটা লিখতাম, তারপরে বিয়োগ করতাম। ওকে, তাহলে এটা এবং এই 2টা বিয়োগ করার পর রেজাল্ট কত পাবো? রেজাল্ট হচ্ছে 199, রাইট? এটাই তো আমাদের রেজাল্ট, রাইট? দেখেন 2টা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, 2টা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর করলাম, করার পরে সেটা পাবো হচ্ছে 199, রাইট? সো এবার আমাদের কাজ কি? জাস্ট সিম্পলিফাই করে দাও। দেখেন a + b² পড়ছে, তাহলে আমরা বলতে পারি এখানে কি a² + 2ab প্লাস হচ্ছে b², 1² মানে 1, মাইনাসের হচ্ছে x² ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 199। তাহলে এখানে পাবো কত? এই যে x², এই x² কত কাটা, ঠিক আছে? তাহলে এখানে পাবো 2x আর প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 199। তার মানে 2x সমান হবে কত? এই 1টা এই পাশে দিয়ে দিলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 198 হবে। তাহলে আমাদের x এখানে 2x সমান যদি 198 হয়, তাহলে x সমান কত হবে? 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 9 দোকানে 18, তাহলে 1 আর 18, আবার 9 দোকানে 18, মানে 99 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। বুঝছেন এটা? তাহলে আমাদের এখানে 198কে যদি আমরা 198কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 99 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে? তাহলে 99 হচ্ছে আমাদের এখানে, ক হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আরেকটা দেখাবো, তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন।
এটার আরেকটা দেখাবো আমি। দেখেন আমরা পরের প্রশ্নটা দেখি। দেখেন দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 49, তাহলে সংখ্যা ছোট সংখ্যাটি কত? দেখেন আমাকে বলছে আগেরটাতে কি ছিল, আগেরটাতে ছিল ছোট সংখ্যাটি। আচ্ছা হ্যাঁ একটা জিনিস বুঝার আছে, দেখেন আমরা x সমান কত পেয়েছিলাম, দেখেন তো আমরা x সমান 99 পেয়েছিলাম না? তাহলে আমরা দুইটা সংখ্যা ধরেছিলাম, একটা x ধরেছিলাম, একটা x+1 ধরেছিলাম। তাহলে একটা যদি 99 হয়, x সমান 99, মানে একটা যদি 99 হয়, তারপরের সংখ্যাটা কত, তার সাথে 1 যোগ হবে, মানে 100 হয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা। আপনাকে যদি বলে সাজানোটা আবার বলবো, দ্বিতীয়টার ক্ষেত্রে আবার সেম জিনিস। তাহলে যদি বলে যে বড় সংখ্যাটা, তাহলে এটা হবে অ্যান্সার, যদি বলে ছোট সংখ্যাটা, এটা হবে অ্যান্সার। এবার আসেন আমরা যদি দেখি, আমরা পরের প্রশ্নটাও যদি করি তাহলে বুঝতে পারবেন। এখানে কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে, ছোট সংখ্যাটি কত, রাইট? তাহলে আমরা একটু ধরে নেই, প্রথম সংখ্যাটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি x, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে x, তাহলে দ্বিতীয় সংখ্যাটা যেহেতু ক্রমিক অবশ্যই x+1, ঠিক আছে? এবার আমরা কি করব, এটাকে বর্গ করব, দুইটাকে বর্গ স্কয়ার করব, ঠিক আছে? এবার অন্তর মানে বিয়োগ করব, বিয়োগ করার ক্ষেত্রে বড়টা আগে লিখব, x+1 হোল স্কয়ার মাইনাস হচ্ছে x² ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, অন্তর মানে অন্তর হচ্ছে বিয়োগ, দেওয়া আছে হচ্ছে আমাদের 49। তো এতটুকু কাজ তো আমরা আগেও করেছি, সেম জিনিস একইবার আবার করলাম। তাহলে এখানে হবে কত, x² + 2x + 1 মাইনাস x² ইজ ইকুয়াল টু হচ্ছে 49। তাহলে x² কাটা, 2x সমান কত হবে, এই 1টা বিয়োগ করলে এই প্লাসের আছে এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 48, তাহলে x সমান 24। অনেকেই কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছেন। তাহলে এখানে বলছে ছোট সংখ্যাটা, তাহলে x সমান আমরা x সমান কিন্তু 24 পাইলাম। তাহলে বড় সংখ্যাটা কত, x+1, তাহলে 24 এর সাথে 1 যোগ করলে কত হবে ভাইয়া, 25। যদি বলতো বড় সংখ্যাটা কত, তাহলে সেটা হতো 25। যেহেতু বলছে ছোট সংখ্যাটা কত, অবশ্যই ছোট সংখ্যাটা হচ্ছে 24। এবার কি সবাই ক্লিয়ার? এবার সবাই ক্লিয়ার কিনা একটু বলেন, এই এবার সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো। সবাই বুঝছি? এবার সবাই অ্যান্সার করতে হবে, আমাদের এখানে যারা আছি সবাই অ্যান্সার করতে হবে, একজনও বাকি থাকবেন না ভাইয়া, একজনও বাকি থাকবেন না, সবাই অ্যান্সার করবেন। এই যে আপনারা রেসপন্স করতেছেন আমার সাথে, অলরেডি শিখা হয়ে যাচ্ছে আপনার। আমি বিশ্বাস করে আজকের পরে বাসায় গিয়েও অত বেশি পড়া লাগবে না আপনার, জাস্ট ক্লাসটা আরেকটা আবার কষ্ট করে যদি দেখতে পারেন, ইনশাল্লাহ দেখবেন যে বাস্তব সংখ্যা ক্লিয়ার একদম, রাইট? হ্যাঁ ওইভাবেও করা যায়, কিন্তু আমরা বেসিকটা শিখলাম, ঠিক আছে টিপন ভাই? আমরা বেসিক সবসময় শর্টকাটে আমরা একটু কম যাব, শর্টকাটও দিব আমরা, যে অঙ্কগুলোতে শর্টকাট আছে বেসিক জানা লাগবে না সেগুলো আমরা শর্টকাট দিয়ে করিয়ে দিব, কিন্তু বেশিরভাগই আমরা বেসিকটা শেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা বেসিক জানলে শর্টকাট আপনি নিজেই পারবেন। এই জিনিস আপনার খাতায় কিন্তু আপনি যখন জিনিসটা পারবেন তখন কিন্তু আপনারা মুখে মুখে অ্যান্সার করতে পারবেন, জাস্ট এই একটা জিনিস সাজাইতে পারলেই এরপরে কিন্তু আপনি নিজে নিজে অ্যান্সার করতে পারবেন। সো এখানে কিন্তু বেশি সময় লাগবে না, ওকে? আচ্ছা এরপর আসেন এই প্রশ্নটা দেখেন, এখানে কি বলছে, 5টি ক্রমিক সংখ্যার যোগফল, 5টি। তাহলে আমরা যদি একটু ধরে নেই যে আমাকে যেহেতু 5টা ক্রমিক সংখ্যা বলছে, তাহলে একটা যদি আমি x ধরি, দ্বিতীয়টা অবশ্যই x+1, তৃতীয়টা অবশ্যই x+2, চতুর্থটা অবশ্যই x+3, পঞ্চমটা অবশ্যই x+4, এই যে 5টা সংখ্যা। তাহলে বলছে 5টা সংখ্যার যোগফল, তাহলে যোগ করে দেন, সবগুলা যোগ করে দেন। যোগফল কত হবে ভাইয়া, এই যে 100 হবে। আমাকে বলছে প্রথম আর শেষ সংখ্যা, অর্থাৎ প্রথম এবং শেষ সংখ্যার গুণফল আমাদের বের করব। তাহলে তো আমাদের আগে x এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি একটু বের করে দেখেন, একটা দুইটা তিনটা চারটা 5টা x আছে, তাহলে 5টা x প্লাসের 1 আর 2 যোগ করলে 3, 3 3 6, 6 4 হচ্ছে 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে 5x সমান কত হবে, 100 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে আমাদের কত হবে, 90। তাহলে আমাদের x সমান কত হবে, 5 যদি দিয়ে ভাগ করলি 18, 5 18 90। তাহলে x সমান যদি 18 পাই, x ছিল আমাদের প্রথম সংখ্যা, তাহলে আর শেষ সংখ্যা কোনটা ভাইয়া, শেষ সংখ্যা হচ্ছে x+4। তাহলে এটা সমান কত, x এর মান তো 18 প্লাস যদি 4 করি, 18 4 হচ্ছে 22। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 18, পরের সংখ্যাটা হচ্ছে 22। দুইটার গুণফল বের করতে বলছে, গুণফল দেখেন তো, তাহলে 18 আর 22 গুণ করেন, তাহলে গুণ করলে আমরা অ্যান্সার পাবো। আমি অ্যান্সারটা মেবি এখানে একটু গুণ করে দেখেন তো কত হবে, একটু বলেন তো এটা অ্যান্সারটা কি হবে, 18 আর 22 গুণ করলে কত হবে, একটু অ্যান্সারটা বলে দেন তো আমাকে, এটা কত হবে অ্যান্সার?
এটা অ্যান্সারটা কত হবে একটু বলে দেন তো। 396 না? হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। আজকের ক্লাসের টপ নচ পারফর্মার ছিল আমাদের মীরা আপু, খুব যা দিয়েছে বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছে। রিপন ভাই ছিল একজন, খুব ভালো অ্যান্সার দিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু তারা অ্যান্সার দিয়েছে। শেষ করে দিব? আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি আমরা দেখলাম, আমরা আরেকটা দেখে শেষ করে দেবো আজকের ক্লাসটা। ওকে, আরেকটা প্রশ্ন দেখে আমরা শেষ করে দেবো। বাকিরা আনসার দিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। 5টা ক্রমিক সংখ্যার গড়। আচ্ছা দেখেন এখানে কি বলছে, 5টা ক্রমিক সংখ্যার গড়। দেখেন তো, আমরা যে ক্রমিক সংখ্যাগুলো আগে নিব, তাহলে প্রথমটা যদি x হয়, পরেরটা হচ্ছে x+1, পরেরটা x+2, x+3, x+4, এই যে 5টা। গড় মানে কি? গড় কেমনে বের করি? যতটা সংখ্যা ততটা যোগ করে ততটা সংখ্যা দিয়ে ভাগ। 5টা সংখ্যা দিয়ে যোগ করলাম, এ কারণে 5টা সংখ্যা যোগ করে 5টা সংখ্যা দিয়ে 5 দিয়ে ভাগ। আমরা গড় বের করি, মনে করি 3 জন ছাত্রের বয়সের গড় বের করব। একজনের বয়স 20, একজনের 30, একজনের 40। তাহলে 3টা যোগ করে 3 দিয়ে, যেহেতু 3 জন, এখানে 3 দিয়ে ভাগ করলে গড় পাই আমরা। ঠিক আছে, তাহলে 5 দিয়ে ভাগ করলাম। এবং গড় কত বলা আছে? 15। এই যে আমরা গড় বের করলাম, তাহলে 5টা সংখ্যা যোগ করে 5 দিয়ে ভাগ করলাম, তখন গড় বের হলো। সেইটা সমান কত ভাইয়া? এই যে 15। ঠিক আছে, কাজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে 5x, 5টা সংখ্যা মানে 5x প্লাস এখানে কত? 2 একে 3, 3 6 4 হচ্ছে 10। এই 15 আর 5 আমি গুণ করে দিলাম আড়াআড়ি, তাহলে 5 15 75 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5x সমান 10 বাদ দিলে 65 হয়ে যাবে। তাহলে x সমান হবে 13, 5 13 65, তার মানে x সমান হবে 13। আমাকে বলছে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা, তাহলে সবচেয়ে বড় কোনটা? x+4 না? দেখেন x হচ্ছে সবচেয়ে ছোট, 1 2 3 4, এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমাদের হচ্ছে 13, তার সাথে 4 যোগ করেন, তাহলে হবে 17। তার মানে 17 হচ্ছে আমাদের এখানে। দেখেন 46 বিসিএস আসছে। প্রশ্ন বুঝতে পারলে ওই অনুযায়ী যদি আপনি প্রিপারেশন নেন, বেসিকটা বুঝে যদি করার চেষ্টা করেন, যেইভাবে আসো ইনশাআল্লাহ আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, আপনি অ্যান্সার করতে পারবেন। এটা বুঝেছি সবাই? এটা বুঝেছি কিনা একটু বলেন। হ্যাঁ রাইট। সো মোটামুটি আমাদের বাস্তব সংখ্যা থেকে আমার মনে হয় আর বেশি কিছু নেই। আমরা যদি একটু দেখে নেই, এখানে ক্রমিক সংখ্যা আমরা শেষ করলাম। এখন আর শুধু একটা টপিক আছে, জোড় বিজোড় আর বর্গমূল। এই দুইটা টপিক শেষ করলে কিন্তু কাজ শেষ। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে যদি সময় পাই এটা করব, আর না হলে আমরা পরের টপিক থেকে শুরু করব। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। অনেক কথা বলেছি। আমরা ক্লাস হচ্ছে 9টার সময় শুরু করেছিলাম, 10টা 41, 1 ঘন্টা 41 মিনিট ক্লাস আমরা নিয়েছি। আমি চেষ্টা করেছি আপনাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য। বেসিকটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে শর্টকাট আপনি এমনিই পারবেন, কিন্তু যদি আগেই শর্টকাটের পিছনে দৌড়ান তাহলে অঙ্ক আর শেখা হবে না, চাকরি আর পাওয়া হবে না কিন্তু। ঠিক আছে, যেই স্যারই ক্লাস করাক স্যারকে বলবেন বেসিকটা সহ আপনাকে ক্লিয়ার করতে, ইনশাল্লাহ তাহলে ভালো একটা ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आइए।